অয়ন প্রাপ্তির পিছু নিল। সিঁড়ি থেকে নামতে নামতেও তারা তর্ক করছিল। ঠিক সেই মুহূর্তে মোতালেব সাহেবের মুখোমুখি হলো দুজন। মোতালেব সাহেব তাদের দিকে তাকিয়ে রইলেন। অয়ন এবং প্রাপ্তির কথা থেমে গেল। এখন কি হবে? করিডোরে হালকা হলদেটে আলোয় মোতালেব সাহেবের প্রৌঢ় মুখখানে স্পষ্ট দেখা যাচ্ছে। তিনি নামাজ পড়ার উদ্দেশ্যে বের হয়েছেন, মাথায় টুপি পরা, পায়জামা টাকনোর উপর তোলা। তিনি স্তম্ভিত, বিস্মিত। প্রাপ্তির সাথে মামার চোখাচোখি হলো। বহুদিন বাদে দেখছে সে মামাকে। মাঝে মেডিকেল সেন্টারে যাবার ঘটনা আলোড়ন তুললে তিনি তার সাথে দেখা করতে এসেছিলেন। তার সাথে দেখা করতে এসেছিলেন। খুব কড়া স্বরে আদেশ করেছিলেন, বাসায় চলো। এজন্য তোমাকে হোস্টেলে থাকার অনুমতি দিতে চাচ্ছিলাম না, কিন্তু তোমার জেদ, তোমার মা আমাকে ভরসা করে তোমাকে এখানে পাঠিয়েছে। আমি মমিনাকে মুখ দেখাবো কি করে? সে আমাকে জিজ্ঞাসা করবে আমার মেয়ের কোনো যত্ন নেননি ভাইজান। আমি উত্তর কি দেব? প্রাপ্তি চুপ করে মোতালেব সাহেবের রাগ সহ্য করল। সেখানে তার বলার অনেক কিছু ছিল, কিন্তু মামাকে সে খুব সম্মান করে, ভালোবাসে। তাই মামির করা ভুলগুলোর কথা বলতে পারল না, বরং মাথা নত করে বলল, মামুর দোষটা আমার। আমিও অবহেলা করেছি, তবে আমি হোস্টেলেই থাকতে চাই। এখানে আমার ভালো লাগছে। মোতালেব সাহেব রাগী মানুষ। তার কথার অন্যতা হলে তিনি অত্যন্ত রেগে যান, চেঁচামেচি করেন। কিন্তু প্রাপ্তিকে কিছু বলতে পারলেন না। মেয়েটার শুকনো বিবর্ণ মুখখানা তাকে কিছু বলতে দিল না। রাগ গিলে চলে আসলেন। প্রাপ্তি বুঝেছিল মামা খুব কষ্ট পেয়েছেন। মাঝে মাঝে নিজের ভালোর জন্যে প্রিয় মানুষদের কষ্ট দিতে বাধ্য হতে হয়। মামা তাকে অসভ্য বেয়াদব উপাধি দিতেই পারেন, কিন্তু সম্পর্কে তিক্ততা আসার থেকে দূরত্ব আসা ভালো। হয়তো মামা একটা সময় ঠিক বুঝবেন। প্রাপ্তি ভুলছিলেন না। মোতালেব সাহেব এখনও তাকিয়ে রয়েছেন অপলক দৃষ্টিতে। অয়নের মনে হলো সে মামা ভাগ্নির মধ্যে বার্গারের প্যাটি হয়ে গিয়েছে। সে নড়তেও পারছে না, সরতেও পারছে না। এমন চিপায় কখনো পড়েনি সে। মোতালেব এর সাথে গম্ভীর স্বরে প্রাপ্তিকে বললেন, তোমার সাথে কথা আছে আমার। আমার রুমে বসো, মামা, আমি নামাজ পড়ে আসছি। প্রাপ্তি মামার কথার অবাধ্য হতে পারবে না। অয়ন হালকা ঘাড় নুইয়ে বলল, আমি বাইরে অপেক্ষা করছি, তুমি কথা শেষ করে এসো। বলেই মোতালেব সাহেবকে সালাম দিয়ে সে আস্তে করে সরে পড়ল। প্রাপ্তিকে বাধ্য হয়ে অপেক্ষা করতে হলো মোতালেব সাহেবের রুমে। নামাজ শেষে মোতালেব সাহেব এলেন রুমে। নিজের গদি চেয়ারটায় বসলেন। মেঘমন্দ স্বরে শুধালেন, কিছু খাবে? প্রাপ্তি 20 মিনিট এখানে বসে রইল। ফাঁকা তালে নামাজ পড়া হয়ে গেল। সে মাথা নাড়িয়ে বলল, না মামা। অয়ন ছেলেটার সাথে কি করেছো তুমি? মোতালেব সাহেব কথা ঘুরিয়ে বলার মানুষ নন। তিনি সরাসরি প্রশ্ন করতেই পছন্দ করেন। তাই বিনা ভনিতেই ধুম করে প্রশ্নটা করলেন। প্রাপ্তি নির্ভীক স্বরে বলল, উনি আমার কাছে কিছু কোর্সের জন্য হেল্প চেয়েছিলেন। ওনার ব্যাকলগ আছে, তো আমি সেগুলোতেই ওনাকে হেল্প করছি। হেল্প? হ্যাঁ মামু, আসলে শাখাওয়াত স্যার আমায় রিকোয়েস্ট করেছিলেন। মোতালেব সাহেবের মুখখানা বিকৃত হলো। তিনি প্রসন্ন হলেন না, বরং চোখ মুখ ঠোঁট পাকিয়ে বললেন। আদিক্ষেতা। একটু পর বড় বড় নিঃশ্বাস ছেড়ে বললেন, তুমি রাজি হলে? আমার কাছে তো সময় ছিল। সময় থাকলেই হাতেমতাই হতে হবে। তুমি প্রাপ্তি মজুমদার, হাজি মোহাম্মদ মহসিন নও। আর লাভ কি একটা লোফারকে পড়িয়ে? আর আমার তো মনে হয় না এসবে কিছু হবে। ওই ছেলেটা একটা স্ক্রাউন্ডেল। ওকে পড়ানো মানে উলোবনে মুক্তা ছড়ানো। ওর জন্য আমার কত বড় ক্ষতি হয়েছে তুমি ভুলে গেছো? আর তুমি এখানে এসেছো পড়াশোনা করতে। ফালতু মেয়েদের মতন হাসি ঠাট্টা করা তোমায় মানায় না। তুমি আমার ভাগ্নি, সামনে পরীক্ষা, পিএল শুরু হবে। তুমি কিনা ওই লোফারের সাথে খিখি করছো? আর নিজের পড়া, সেটার কি হবে শুনি? নাকি ভার্সিটির হাওয়া লেগে গেছে এই জন্যই আমার বাসা ছেড়ে হোস্টেলে থাকছো? না মামা। কি না মামা? আমি ভুল দেখছি? সন্ধ্যার সময় তুমি 3তলার বারান্দায় কি করছিলে? আমিও ছাত্র চড়িয়ে খাই প্রাপ্তি। আমাকে ভূগোল বুঝিও না। ওই ছেলেটা তোমার কানে কিছু ফিসফিস করছে, আমি শুনেছি। আমার চোখ দুইটা তো বটেই, কিন্তু আমার দৃষ্টিশক্তি অনেক ধারালো। নিজের মেয়ের মতন ভালোবাসি তোমাকে, তাই বলছি ওই ছেলের সাথে জড়ালে তোমার লাইফ থাকবে না। এখন বাকিটা তোমার সিদ্ধান্ত। প্রাপ্তি চুপ করে মামার কথাগুলো শুনল। তারপর খুব ধীর স্বরে বলল, মামা, আপনি ভুল ভাবছেন। আমি শুধু তাকে পড়াচ্ছি, আমাদের মধ্যে আর কোনো সম্পর্ক নেই মামা। আপনি আমায় বিশ্বাস করতে পারেন, আমি আমার ভালোটা বুঝি। আর অয়ন ভাইয়া এতটাও খারাপ নন। শেষ কথাটা বলে নিজেই থেমে গেল প্রাপ্তি। বলার প্রয়োজন ছিল না, অহেতুক একটা মন্তব্য করল সে। এদিকে মোতালেব সাহেব যেন পাথর দৃষ্টিতে তাকিয়ে রইলেন। বজ্রকঠিন স্বরে বললেন, তুমি আমাকে ওই লোফারকে নতুন করে চেনাচ্ছ? আমার থেকে ভালো চেনো ওই বেয়াদবটাকে তুমি? তাহলে তো বলতেই হয় খুব ঘনিষ্ঠ তোমরা। তুমি যেহেতু বড় হয়ে গেছো, তাহলে এই ব্যাপারে নিয়ে আমি আর কোনো কথা না বলি।
আপনি আবারও ভুল বুঝছেন। আমি শুধু বলতে চাচ্ছি আমি আমার পড়াশোনা নষ্ট হয় এমন কিছুই করব না। সেটা সময় বলে দেবে। আমাদের চুল এমনি এমনি পাকেনি। মোতালেব সাহেবের কণ্ঠে অভিমান প্রকাশ পেল। প্রাপ্তি কিছু সময় চুপ করে বসে রইল। তারপর মৃদু স্বরে বলল, আমি কি যাব মামা? যাও। প্রাপ্তি আর বসতে পারল না। তার বুকের ভেতরটা কেমন যেন অস্থিরতায় ভরে গেছে। মামাকে সে অত্যন্ত শ্রদ্ধা করে, অথচ মামাকে অহেতুক কষ্ট দিল। এতে তো আর তারও দোষ নেই। সে সত্যিই অয়নের সাথে জড়াতে চায়নি। পরিস্থিতিগুলোই এমন ছিল। সে অয়নকে বিনামূল্যেও পড়াচ্ছে না। টাকার কথাটা মামাকে বলতে পারল না। উপর থেকে অয়নকে ডিফেন্ড করছে। একদম অনর্থক। অয়নকে তার খুব ভালো লাগে না, মোটেও ভালো লাগে না বলতে গেলে। অথচ এই ছেলেটাকে মামার সাথে সে ডিফেন্ড করেছে। মহা ভুল করে ফেললো। একাডেমিক ভবন থেকে বের হতে দেখলো বাইরের অন্ধকারে অয়ন বসে আছে, হাত দিয়ে মশা তাড়াচ্ছে। গাছগাছালির কারণে সন্ধ্যা হলেই মশার উপদ্রব বেড়ে যায়। অয়ন মশার কামড় খেয়ে বসে রয়েছে। প্রাপ্তি অবাক স্বরে শুধালো, আপনি হলে যাননি? ওমা, আমি না বললাম আমি অপেক্ষা করছি। দরকার ছিল না। অয়ন গাঢ় স্বরে বলল, আমি তো তোমাকে কথা দিয়েছি ভালোবাসা, কথার অন্যথা করি কি করে? অন্ধকারের মধ্যেও প্রাপ্তির মনে হলো অয়ন হাসছে। প্রাপ্তি দৃষ্টি সরিয়ে নিল। হাঁটতে শুরু করলো সে। পেছন পেছন অয়নও হাঁটা শুরু করলো আর বলতে লাগলো, মোকাম্বো কি বলল? কিছু না। শুধু কিছু না, বকলো না? প্রাপ্তি উত্তর দিল না। অয়নও থামল না। রাতের কালচে আকাশ তলে দুজনে হাঁটছে, পাশাপাশি দুজন। মৃদু বাতাসে প্রাপ্তির ঝুঁটি থেকে খোলা চুল উঠছে। বৃষ্টি হবে হয়তো, ঝমঝম করে শীতল বৃষ্টি। প্রাপ্তি যে এমন একটা বাসায় এসে দাঁড়াবে আশা করেনি অয়ন। ফ্ল্যাট বাড়ির সামনে এসে সে দাঁড়িয়ে গেল। প্রাপ্তি অজ্ঞাত ভাব নিয়ে বলল, আমি এখানে পড়াই আবরার ভাইয়ের ছোট বোনকে। চেনেন নিশ্চয়ই। অয়ন হুট করে গম্ভীর হয়ে গেল। তার চোখের দৃষ্টি শান্ত হয়ে গেল। গাড়োয়ান তাকে সালাম দিল। সে উত্তর দিল স্মিত কণ্ঠে। পকেট থেকে সিগারেটের প্যাকেটটা বের করলো। উল্টো দিকে ঘুরে বলল, যাও, আমি অপেক্ষা করছি। আপনি কি ক্যাম্পাসে ফিরে যাচ্ছেন? হ্যাঁ, আমার এখানে কি কাজ? প্রাপ্তি কিছু বলতে পারল না। জোর করার কোনো সুযোগ নেই, তাই সে হাল ছেড়ে দিল। ও শুধু যাওয়ার সময় বলল, অদ্রিতা তার বড় ভাইকে খুব মিস করছিল। ইস, বেচারি। বলেই সে হাঁটা দিল। অয়ন এখনো দাঁড়িয়ে রয়েছে। হাতের ফাঁকে জ্বলছে তার নিকোটিনের ধোঁয়া। সিগারেটটা খুব বিস্বাদ। টানতে ইচ্ছে করছে না। একটু একটু করে জ্বলে জ্বলে ক্ষয়ে যাচ্ছে। যাক, মনটা হুট করে খারাপ হয়ে যাচ্ছে, এটা ভালো লক্ষণ নয়। 1.5 ঘন্টা পর পড়িয়ে বের হলো প্রাপ্তি। অয়ন এখনো সেখানে দাঁড়িয়ে আছে। দেয়ালে বিশাল পিঠটা ঠেকিয়ে একের পর এক সবগুলো সিগারেট শেষ করলো। প্রাপ্তি তাকে দেখে অবাক হলো। বিস্মিত স্বরে শুধালো, আপনি এখানে দাঁড়িয়ে আছেন যে? তুমি ক্যাম্পাসে ফিরবে না? আপনি আমার জন্য দাঁড়িয়েছিলেন? প্রাপ্তির প্রশ্নের উত্তর দিল না অয়ন। তার মুখখানি মলিন, কণ্ঠে কেমন যেন ছন্নছাড়া ভাব। প্রাপ্তি ঘাটালো না। সে একটা রিক্সা ঠিক করতেই যাবে, অমনি অয়ন হাতখানা ধরে বলল, আমার মনটা ভালো নেই ভালোবাসা, আমার কি করা উচিত? প্রাপ্তির চোখগুলো বড় বড় হয়ে গেল। কি বলবে বুঝে উঠল না। অয়নের কাতর ম্রিয়মান চোখগুলো কোথাও না কোথাও নিজের অন্তর কাঁপালো। অতি বিরক্তিকর ছেলেটার মলিন চোখ এতটা স্পর্শকাতর হবে কে জানত। রূপসা ব্রিজের উপর দাঁড়িয়ে আছে প্রাপ্তি এবং অয়ন। আকাশে মেঘ জমেছে। এখনই বুভুক্ষ দানবের মতো হামলে পড়বে ধরণীতে। মৃদু বাতাস বইছে। দূরে হলুদ আলো ভাসতে দেখা যাচ্ছে। নৌকা পার হচ্ছে। আজ ব্রিজটা নির্জন, নিরিবিলি নয়। একটু পরপর শো শো শব্দে গাড়ি যাচ্ছে। মানুষের ভিড়ও রয়েছে। হলুদ আলোর নিচে দাঁড়িয়ে আছে অয়ন। তার দৃষ্টি কালো শান্ত নদীটার দিকে। প্রাপ্তি নিশ্চুপ দাঁড়িয়ে আছে তার পাশে। নিস্তব্ধতা অয়নি ভাঙল। কেমন ভাঙা স্বরে শুধালো, তুমি কবে থেকে পড়াচ্ছ আদ্রতাকে? 2 মাস হবে। আবার নীরবতা। আশেপাশে কোলাহলের শব্দগুলো কানে আসছে তীব্রভাবে। ছোট একটা মেয়ে ফুল বিক্রি করার চেষ্টা করছে। এরই মধ্যে অয়ন বলল, আদ্রিতা খুব ভালো মেয়ে। আমি জানি না ও তোমাকে কি বলেছে। আসলে মেয়েটি আমাকে খুব ভালোবাসে। আমিও যে তাকে ভালোবাসি না তা নয়। আবরারের সাথেও আবার সম্পর্কটা খুব খারাপ নয়। আসলে সত্যি বলতে ওই বাড়ির কারোর সাথে আমার সম্পর্ক মন্দ নয়, কিন্তু তাও এই বাড়িটা আমার ভাল লাগে না। কোথাও যেন মনে হয় আমি আসলে এই বাড়ির কেউ না। আমি যখন প্রথমে এই বাসায় এসেছিলাম মায়ের হাত ধরে, তখন মা আরিফুল শিকদারের সামনে দাঁড়িয়ে বলেছিল, এটাই তোমার বাবা। আমি কিছুতেই ব্যাপারটা মানতে পারিনি জানো। মাত্র কিছুদিনের মধ্যে মানুষের বাবা বদলে যায় নাকি? আমি তখনও আমার বাবা হিসেবে ইফতেখার চৌধুরীকে চিনতাম। আমার সব সার্টিফিকেট, জন্ম নিবন্ধন সবকিছু থেকেই মা বাবাকে সরিয়ে দিল। আরিফুল শিকদার আমাকে পছন্দ করেন না। ওনারও ঠিক দোষ নেই। আমি তো আর ওনার
ওরস নই। মানুষ নিজের ওরসের কথাই বলে যায়। উনি তো আমাকে 3 বেলা খাইয়েছেন, পরিচয় দিয়েছেন। আমি চেষ্টা করেছি, অনেক চেষ্টা করেছি ওনার ছেলে হওয়ার। সত্যি বলতে আমি হয়তো চাইলেও কখনো ওনার ছেলে হতে পারবো না, যে আপনার পেরেছে। আমার এখনো মনে আছে জানো, আমি তখন ক্লাস 8-এ পড়ি। নতুন নতুন পিউবার্টি, নতুন বন্ধু বান্ধব, নতুন একটা জগৎ। সিগারেট নেশার সাথে প্রথম পরিচিত হয়েছিল। একদিন আমার ব্যাগ থেকে সিগারেটের খালি বক্স পাওয়া গিয়েছিল। আরিফুল শিকদারের মুখে স্পষ্ট বিতৃষ্ণা দেখেছিলাম। মা খুব বকেছিলেন। কিছুদিন পর একটা ছেলের সাথে আমার মারপিট হয়। আরিফুল শিকদারকে স্কুল থেকে ডাকানো হয়। তিনি একবারও আমাকে জিজ্ঞেস করেনি আমার দোষটা কি, আমি কেন ছেলেটিকে মেরেছিলাম। তিনি শুধু একটা কথাই বলেছিলেন, হি টার্নড আউট টু বি সাচ এ ডিসঅ্যাপয়েন্টমেন্ট। মাকে বলেছিলেন যেন অদ্রিতা আর আপনার আমার থেকে দূরে থাকে, নয়তো ওরাও নষ্ট হয়ে যাবে। মা আমাকে ক্ষুব্ধ হয়ে বললেন, আমি নাকি বাবার মতো অমরস হচ্ছে। বাবা যেমন তার জীবনটা নষ্ট করেছে, আমিও নাকি তেমন। তার জীবনের সবচেয়ে বড় ভুল, আজ আমি না থাকলে তার জীবনটা সুন্দর হতো। আমার মনে হলো সত্যি হয়তো তাই। আমি না থাকলে মায়ের জীবনটা অনেক সুন্দর হতো। আমি ভাবলাম আমি ভালো হয়ে যাব, তাহলে হয়তো আরিফুল শিকদার আমাকে মেনে নেবেন। মা তখন আর এই সংসারে আমার জন্য ছোট হবে না। তখন মা আমাকে আগের মতো ভালোবাসবেন। আমার মধ্যে আর বাবাকে দেখবেন না। আমার তো আমন বলতে মাই আছে বলো। আমি চেষ্টা কম করিনি জানো, কিন্তু আমার চেষ্টাটা বোধ ওনার চোখেই পড়ল না। একটা সময় ক্লান্ত হয়ে গেলাম। এই বাসার দেয়ালও আমার কাছে অপরিচিত। নিঃশ্বাস নিতেও কষ্ট হতে জানো তো। মায়ের ভালোবাসা আমার নসিবে বোধহয় ছিলই না। আমি হাল ছেড়ে দিলাম। কতক্ষণ অন্যের কাছে নিজেকে প্রমাণ করার জন্য পরীক্ষা দেওয়া যায় বলো তো? অয়ন থেমে গেল, তার কথা বলতে ইচ্ছে হচ্ছে না। প্রাপ্তিও চুপ করে দাঁড়িয়ে আছে। সে অনুভব করলো তার অয়নের জন্য মায়া লাগছে। এতকাল প্রাপ্তি ভাবতো অন্যের জন্য সহানুভূতি অনুভব করার বিষয়টা তার মধ্যে নেই। সে কারোর জন্য দুঃখ পেতে পারে না, তার দুঃখ অনুভূত হয় না, হলেও সে গুরুত্ব দেয় না এইসব বিষয়কে। কারণ দুঃখ মায়া এগুলো দুর্বলতা। দুর্বলতা থাকলে সেই মানুষ আগাতে পারে না, তার মেরুদণ্ড হয় বলহীন। কি অদ্ভুত, সে প্রাপ্তির অয়নের জন্যেই মায়া লাগছে। এই অনুভূতির কারণ হিসেবে অনেক যুক্তি দাঁড় করানোই যায়। প্রথম যুক্তি হবে, সে অনেক দিন ধরে অনেক মানুষের মধ্যে রয়েছে। এতকাল নিজের ছোট ঘরে থাকতে থাকতে তার অনুভূতিগুলো ইস্পাতের মতো কঠিন হয়ে গিয়েছিল। এখন অনেক মানুষের সাথে থাকতে থাকতে তার মনের দেয়ালটা ভাঙছে। আবার আরেকটা যুক্তিও দাঁড় করানো যায়, কোথাও না কোথাও সে এবং অয়ন একই মুদ্রার এপিঠ ওপিঠ। দুঃখ খুব সংক্রামক। অন্যের দুঃখে অকারণে নিজেকে জড়িয়ে ফেলাটা মানুষের চিরাচরিত নিয়ম। প্রাপ্তি নিজেকে রোবট মানবী করতে চাইলেও সে হয়তো ব্যর্থ। সে আসলে আর 5 মানুষের মতোই সাধারণ। কোথাও না কোথাও তার অনুভূতিগুলিও সাধারণ। তাই তো বাবার চোখে নিজের জন্য গর্ববোধ দেখার এক অদ্ভুত ইচ্ছে তাকে এখনো তাড়িয়ে বেড়ায়। সে জানে এমনটা হয়তো কখনো হবে না, তবুও ইচ্ছে করে। প্রাপ্তি যখন নিজের অশান্ত মনকে যুক্তির প্যাচে শান্ত করতে চাইল, তখন হুট করে অয়ন খুব শান্ত স্বরে বলে উঠল, আমার গল্পগুলো কাউকে বলি না, নিজেকেও না। প্রাপ্তি উত্তরে শুধালো। তাহলে আমায় বলছেন কেন? অয়ন একটু চুপ করে থেকে ম্লান হেসে শুধালো। জানি না। অয়ন তখন কালো নদীটার দিকে তাকিয়ে আছে। প্রাপ্তি তার হাতখানা বাড়িয়ে ছুলো তার রুক্ষকাল। অয়ন চমকালো, থমকালো। তার চোখের কোণায় কখন নোনা জল জমেছে সে জানে না। প্রাপ্তি খুব আলতো হাতে তা মুছে দিয়ে বলল, আমি সান্ত্বনা দিতে পারি না, দিতে পারলে হয়তো ভালো হতো। অয়ন স্তব্ধ চোখে তাকিয়ে রইল প্রাপ্তির দিকে। অজান্তেই হেসে উঠল। ঠোঁট প্রসারিত হলো, শুভ্র মুখখানায় মলিনতা হারিয়ে গেল। ম্লান অয়ন থেকে হাস্যোজ্জ্বল অয়নে ফিরে এলো যেন। রাত 9টা বাজে। হলের গেট বন্ধ হয়ে গেছে। অয়ন সময়ের দিকে খেয়াল করেনি। প্রাপ্তিও তাগাদা দেয়নি, দেওয়া উচিত ছিল। একটা দীর্ঘশ্বাস ফেলল সে। অয়নের চোখে মুখে গ্লানি ফুটে উঠল। কোথাও না কোথাও দোষটা তার। প্রাপ্তির উপরও রাগ হলো। ক্ষিপ্ত স্বরে শুধালো, তুমি বললে না কেন? কি? এই যে 9টা বেজেছে। খেয়াল করিনি। খুব দায়সারা ভাবেই বলল প্রাপ্তি। প্রাপ্তির নির্লিপ্ততা অবাক করল অয়নকে। সামনে পরীক্ষা। প্রাপ্তি খেয়াল করেনি, এমনটা হতেই পারে না। অয়ন চিন্তিত স্বরে শুধালো, এখন কি করবে? আমি কি জানি? আপনি বলুন আমার কি করা উচিত। ফাজলামি করছো? কেন করতে পারি না? প্রাপ্তি হাসলো যেন একটু। অয়ন প্রাপ্তির এমন রূপ দেখে আরো অবাক হলো। ভ্রু কুচকে এক বিন্দুতে চলে এলো। বুকে দুহাত বেঁধে বলল, তুমি এত নিশ্চিত কি করে?
কারণ আমি জানি আপনি আমার একটা ব্যবস্থা করে দিবেন। অয়ন তৃতীয়বারের মতো অবাক হলো। প্রাপ্তি ফোন দেখিয়ে বলল, আজ রাতটা কি এই ব্রিজের উপর কাটাবেন? আমার সমস্যা নেই, শুধু পুলিশ যেন না ধরে। নিজের বাসার সামনে দাঁড়িয়ে আছে অয়ন। আবারও দ্রুত পায়ে নেমে এলো। সে হাঁপাচ্ছে। অয়ন কখনো তাকে ফোন দেয় না, আর নিজে থেকে ফোন করেছে। সে হতবাক হয়েছে। সে নামতে অয়ন স্বাভাবিক স্বরে বলল, প্রাপ্তিকে থাকার ব্যবস্থা করে দিতে হবে। ও ক্যাম্পাসে যেতে পারেনি। আবরার হতভম্বের মতো চেয়ে রইল কিছু সময়। সে একবার প্রাপ্তির দিকে চাইলো, একবার অয়নের দিকে। নিশ্চিত হতেই শুধালো, প্রাপ্তিকে হ্যাঁ, পড়তে পড়তে কি কানে তালা লেগেছে? বাসায় কি বলবো? তুমি সিয়ার, মাথা কাটাও। আর তুমি? আমার কথা তোমাদের চিন্তা করতে হবে না। মামুনি অসুস্থ ভাই। আবরারের কথায় অয়নের পা আটকে গেল। পেছনে ফিরে চাইলো একবার আবরারের দিকে, তারপর বলল, তোরা আছিস তো? বলেই হাঁটা দিল সে। প্রাপ্তি অয়নের যাওয়ার দিকে তাকিয়ে রইল। আবরার প্রাপ্তিকে শুধালো। তোমার আর ভাইয়ের সম্পর্কটা খুব ভালো, তাই না? কথাটা কেমন যেন শোনালো। আবরারের মুখখানা যেন আষাঢ়ের আকাশের মতো দেখালো। প্রাপ্তি হুট করে উত্তর দিতে পারল না। আজকাল সবাই কেন তাদের এভাবে জিজ্ঞাসা করে? তার আর অয়নের সম্পর্ক যেমন ছিল তেমনই তো আছে, তেমনই থাকবে, তাই না? অদ্রিতা এবং মৃণালিনী খুব অবাক হলো প্রাপ্তিকে দেখে। আবরার একটা বাহানা দিল। ওনার একটা সমস্যা হয়ে গেছে, তাই ক্যাম্পাসে যেতে পারেননি। মৃণালিনী অদ্রিতাকে বলল, এক কাজ করো, তোমার ঘরে নিয়ে যাও ম্যাডামকে। অদ্রিতা প্রাপ্তিকে এখন খুব পছন্দ করে, ফলে এক প্রকার হাত ধরে নিয়ে গেল। প্রাপ্তি অদ্রিতার ঘরে যেতে মৃণালিনী আবরারকে শুধালো। কি হয়েছে আবরার? আবরার মলিন স্বরে বলল, না মামুনি, কিছু না। আবরার নিজের ঘরে চলে গেল। ঘরের দরজা আটকে দিল সে। নিজের চেয়ারে বসে গায়ে লিয়ে দিল। মনটা অস্থির হয়েছে। শুধু অস্থির নয়, প্রচন্ড এলোমেলো লাগছে। আবরার পড়াশোনা নিয়ে খুবই সিরিয়াস ছেলে। পড়াশোনা ব্যতীত কিছু নিয়ে চিন্তা করতে চায় না সে। বাপির তার উপর যে আকাঙ্ক্ষা, যে ভরসা, সেটা সে নষ্ট করবে না। বিএসসি শেষ করে সে ডেনমার্কে স্কলারশিপের জন্য ট্রাই করবে, এটাই তার লক্ষ্য। তারপর বাপির ফার্মে পুরো দায়িত্ব সে নিবে। এই সব কিছুর মধ্যে কোথায় যেন হুট করে প্রাপ্তি চলে আসলো, সে জানে না। অজান্তে প্রাপ্তির প্রতি একটা ভালো লাগা কাজ করতে শুরু করেছিল তার। সে ভেবেছিল একেবারে ভার্সিটি ছাড়ার আগে প্রাপ্তিকে কথাগুলো বলবে। প্রাপ্তি এমন মেয়ে, তার জীবনেও পড়াশোনা ছাড়া অন্য কিছু আসবে না। তাই তো প্রাপ্তিকে নিজের কাছে রাখার উদ্দেশ্যে অদ্রিতার পড়াশোনার ভার তাকে দিয়েছিল। কিন্তু সব পরিকল্পনা যেন পণ্ড হয়ে গেল। ক্যাম্পাসের এসব রটনার প্রতি তার বিশ্বাস ছিল না। তবে এখন মনে হচ্ছে কোথাও না কোথাও যেন বিষয়টা সত্য। আবরারের মনে হলো তার নিঃশ্বাস নিতে কষ্ট হচ্ছে। সে সত্যি সত্যি প্রাপ্তির প্রতি দুর্বল হয়ে গিয়েছে। সকাল 7টার দিকে প্রাপ্তি বেরিয়ে গেল ক্যাম্পাসের উদ্দেশ্যে। মৃণালিনীকে অসংখ্যবার ধন্যবাদ দিল সে। আবারও তার সাথে বের হলো। প্রাপ্তি তাকে জিজ্ঞাসা করলো, আপনার সকালে ক্লাস আছে ভাইয়া? হ্যাঁ। কথাটা মিথ্যে ছিল। সে শুধু প্রাপ্তির সাথে কিছুটা সময় অতিবাহিত করতে ক্যাম্পাস যাচ্ছে। তার ক্লাস 10টায়। একই সাথে সিএনজিতে উঠল তারা। প্রাপ্তি মোবাইলের পিডিএফ খুলে পড়ছিল। তখন আবরার শুধালো, প্রাপ্তি, একটা কথা জিজ্ঞেস করি? প্রাপ্তি মোবাইল থেকে চোখ তুলে চাইলো, বলল, জি। না, কিছু না। বলেই থেমে গেল আবরার। প্রাপ্তি কিছু সময় তার দিকে তাকিয়ে রইল। আবরার মাথা চুলকাতে চুলকাতে বলল, তোমার কোনো সাবজেক্টে হেল্প লাগলে আমাকে বলো। থ্যাংক ইউ ভাইয়া। ওয়েলকাম, আর অল দ্য বেস্ট ফর এক্সাম। আই উইশ তুমি ফার্স্ট হও। চেষ্টায় আছি। আবরারের বলার অনেক কিছু ছিল বটে, কিন্তু বলা হলো না। ক্যাম্পাসে আসতেই প্রাপ্তি একটা রিকশায় উঠে পড়ল। আবরার কিছুক্ষণ দাঁড়িয়ে রইল। তারপর হাঁটা দিল অয়নের অফিস গৃহের দিকে। অয়নের অফিস গৃহে এখন শুধু রাইসা আছে। সে আগামী 1 সপ্তাহের কাজ আছে, আজই জমা দিতে চায়। তাই সকাল সকাল চলে এসেছে। পলাশ, নুহা, শিহাব কেউ নেই। অয়নও আসেনি। ঠিক তখন কড়া নাড়ল আবরার। রাইসাকে দেখে এসে ভেবাচাকা খেলো। রাইসাও একটু থতমত খেলো। আমতা আমতা করে বলল, কিছু বলবেন ভাইয়া? আমি যদি এখানে একটু বসি সমস্যা হবে? আবরারের ধীর কণ্ঠের অনুরোধের বিপরীতে তাকে বারণ করার মতো সাহস হলো না রাইসার। অজানা কারণেই মুখখানা কেমন লাল হয়ে গেল তার। কিন্তু কোথাও একটা খচখচানি ঠিকই আছে। ঘরে কেবল সে এবং আবরার। অফিস গৃহের চেয়ারে আবরার বসবে, এটা এমন কোনো দৃষ্টিকটু বিষয় নয়। তবুও কেমন যেন অস্বস্তি হচ্ছে রাইসার। এই অনুভূতিটা অন্যদের ক্ষেত্রে হয় না। এক অচেনা জড়তা তাকে ঘিরে ধরেছে।
আবরারের মুখের দিকে তাকাতেও লজ্জা লাগছে। বলা বাহুল্য আবরার ভাই একজন সুদর্শন পুরুষ। সকাল সকাল শ্যামদেহে একখানা সাদা শার্ট জড়িয়ে হাতাগুলো কনুই অবধি গুটিয়ে ফিটবাবুটি সেজে হাজির হয়েছেন তিনি। হাতের শিরাগুলো দেখা যাচ্ছে এত দূরত্বেও। রাইসা মাথা ঝাঁকালো। সে লোগো বানানোর কাজে মনস্থির করার চেষ্টা করলো, তবুও বেহায়া চোখ মনিটরের ওপাশে বসে থাকা পুরুষটিকে আর চোখে লুকিয়ে চুরিয়ে দেখছে। ধরা খেলে মানিজ্জত থাকবে না, তবুও কেন যে এমন করছে। এর মধ্যে আবরার বলল, তুমিও এখানে কাজ করো? রাইসা ভেবাচাকা খেলো, যেন চোখ ধরা খেয়েছে এমন হতভম্ব মুখখানা তুলে বিমর্ষরে শোধালো। হ্যাঁ বললাম ভাইয়ের আন্ডারে তুমিও কাজ করো? হ্যাঁ, আসলে আমি লোগো ডিজাইনিং এর কাজ করি। পারো? শিখে নিয়েছি। আমি আঁকাও কি মোটামুটি পারি। ভাইয়া বললেন একটু ফটোশপ আর ইলাস্ট্রেটের কাজ শিখলেই হয়ে যাবে। আবরার গালে হাত দিয়ে বলল, বাহ, তুমি তো খুব ট্যালেন্টেড, জানতামই না। এক্সামের পর সিএসসি ফেস্ট হবে জানো তো? ব্যাকগ্রাউন্ডের কাজ তাহলে তুমি নিও। রাইসার গালে রক্ত জমে গেল। মৃদু হেসে বলল, ধন্যবাদ ভাইয়া। লজ্জার ভারে কোথায় চাপা পড়ে গেল। আর সাথে সাথে লোগোর ফাইলটা এনক্রিপ্টেড হয়ে গেল। রাইসার এই সম্পর্কিত জ্ঞান সীমিত। তার জেপিজি ফাইলটা আর ওপেন করা যাচ্ছে না। রাইসার মাথায় আকাশ ভেঙে পড়ল যেন। মুহূর্তে অশান্ত হয়ে উঠল সে। বুক কাঁপছে, উত্তেজনায় মাথায় ঘাম জমছে। তার হাত পা কেমন ঠান্ডা হয়ে গেল। মুখশ্রীতে অব্যক্ত উৎকণ্ঠা ফুটে উঠল। উন্মত্ত স্বরে বলল, আমার ফাইলটা এমন হয়ে গেল কেন? আমি তো সেভ করলাম, অন হচ্ছিল না কেন? আবরার চেয়ার থেকে উঠে তার কাছে এগিয়ে গেল। তার পাশে দাঁড়িয়ে ঝুঁকে মাউসটা হাতে নিল। ধীরস্বরে বলল, দেখি, আমাকে দেখতে দাও। রাইসা জুবুথুবু হয়ে একটু সরে বসলো। তার খোলা চুলে আবরারের হাতের স্পর্শ লাগছে। আবরারের উডি পারফিউমের গন্ধ নাকে বিচ্ছে। আবরার কিছু মুহূর্তের মধ্যেই ফাইল ঠিক করে দিল। হেসে বলল, এত ঘাবড়ানোর কিছু হয়নি তো। এনক্রিপ্টেড হয়ে গিয়েছিল, তাও ঠিক হয়ে গেছে। কি করে ঠিক হলো? আবরার চেয়ার টেনে বসলো রাইসার পাশে। খুব শান্তভাবে তাকে বুঝিয়ে দিল পুরো বিষয়টা। তারপর বলল, বুঝেছো? রাইসা একটা শব্দ শুনিনি। তার হৃদয় কাঁপছে। হৃদস্পন্দন বেড়ে গিয়েছে অস্বাভাবিক রকম। নিজের হৃদয়ের ধুকপুকানি নিজের কানেই বাজছে। আবরার মিষ্টি করে হেসে বলল, তুমি এত ভয় পাও কেন বলো তো? যখনই দেখি ভয়ে একেবারে নাকানি চুবানি খাওয়া হাল। এভাবে ভুলে হবে? সিএসসি ইঞ্জিনিয়ার হয়ে এত সামান্য বিষয়গুলোতে যদি ভয় পাও, তাইলে চলবে কি করে? রাইসা লজ্জা পেল, মাথা নামিয়ে নিল। আবরার সাথে সাথেই থেমে গেল। বিব্রত স্বরে বলল, আমি মজা করছিলাম, ডোন্ট টেক ইট পার্সোনালি। ভাইয়া, আমি এগুলো একটু কম বুঝি। ভাইয়ের ফার্মে কাজ করো আর বলছো কম বুঝো? জানো তো ওরা 4টা টেক জিনিয়াস। এহেন জিনিস নেই যা ওরা বোঝে না। রাইসা চোখ তুলে অবাক স্বরে শুধালো, আপনার থেকেও জিনিয়াস? আমি বই খাওয়া পাবলিক, জিনিয়াস না। মিথ্যা বলেন কেন? সবাই জানে আপনি কত জিনিয়াস। কত কত কম্পিটিশন জিতেছেন। স্যারদের মুখে তো একটাই নাম, আবরার শিকদারের মতন হও। আপনার কাছে আমার তো নস্যি। শুনেছি আপনাকে থিসিসের জন্য চুজ করার জন্য স্যারেরা মারপিট করবে। আবরার হাসতে হাসতে জিজ্ঞাসা করলো, এগুলো কে বলে তোমাদের? সত্যি, আপনার রেকর্ড আছে টানা 3 সেমিস্টারে CG4 পাওয়ার। একটু পড়লে তুমিও পাবে। আমার মনেই থাকে না কিছু। আমি কি প্রাপ্তি নাকি? প্রাপ্তির কথা শুনতে আবরারের ঠোঁটে একটা মিষ্টি হাসি ফুটে উঠল। আনমনেই বলল, প্রাপ্তি আসলে ইউনিক। কথাটা ধীরে বললেও রাইসা ঠিকই শুনতে পেল। কোথাও না কোথাও তার হাসি মুখখানা একটু দমে গেল। ম্লান স্বরে বলল, হ্যাঁ, অনেক ইউনিক। আবরার উঠে দাঁড়ালো। পকেটে হাত পুরে বলল, তুমি কখন পর্যন্ত আছো? আমি 12টা পর্যন্ত আছি। আজ ক্লাস নেই তো, ল্যাব কুইজ 4টায়। একটা কাজ করতে পারবে? বলুন। আবরার ঝটপট একটা কাগজে নিজের নাম্বারটা লিখে বলল, ভাই আসার সাথে সাথেই আমাকে একটা কল দেবে। ভাই মানে? অয়ন, তোমার অয়ন ভাইয়া। রাইসা মাথা দোলালো। আবরার চলে যেতে রাইসা আবরারের নাম্বারটা নিজের ফোনে সেভ করে নিল। বড় বড় লেটারে লিখলো, আবরার ভাইয়া। মুখোমুখি দাঁড়িয়ে আছে অয়ন এবং আবরার। অয়ন ঠিক 11টার সময় অফিস গৃহে এসেছে। আর সাথে সাথেই রাইসা আবরারকে ফোন করেছে। আবরার প্রথমে ফোনটা ধরছিল না, কিন্তু 11:30টার দিকে ব্যাক করতে রাইসা ফিসফিসিয়ে বলল, বস চলে এসেছে। কে বস? অয়ন ভাই।
আবরার তখন বুঝলো রাইসা তাকে ফোন করেছে। তাড়াহুড়োতে সে রাইসার নাম্বারটি নেয়নি। আবরার মনে মনে হাসলো বেকুব মেয়েটার কাজে। সাথে সাথে অয়নের অফিস গৃহে চলে এলো সে। আবরারকে দেখেই অয়ন একটু অপ্রস্তুত হলো। আবরার নরম স্বরে বলল, এখন কি তোমার একটু সময় পাওয়া যাবে ভাই? বাধ্য হয়ে ছাদে এসে দাঁড়ালো দুজন। অয়ন ক্লাসে খুব একটা আসে না, 60% অ্যাটেন্ডেন্স হলেই তার টিকি খুঁজে পাওয়া যায় না। সে কোথায় থাকে সেটার কোনো ঠিক ঠিকানা নেই। হলে খোঁজ নিলেও তার দেখা মেলা ভার। আর বন্ধুরা হয়েছে এক একজন শেয়ানা। আবরারকে দেখলেই এমন একখানা ভাব ধরে যেন তারা অয়নকে ইহজীবনে দেখেনি। গতকাল অয়ন যে বাসায় গিয়েছিল ব্যাপারটা মৃণালিনী জানতে পেরেছে দারোয়ানের মাধ্যমে। এরপর থেকেই তার প্রেশার ফল করেছে। মামুনিকে নিয়ে বড্ড চিন্তা হয় আবরারের। মামুনি চাপা স্বভাবের নারী, তিনি বাহির থেকে যেমন ভেতর থেকে তেমন নন। আবরার তখন 9 কি 10 বছর। যখন প্রথম মৃণালিনীর সাথে তার পরিচয় হয়, বাপি তাকে বলেছিল, আজ থেকে উনি আমাদের সাথেই থাকবে আবরার। আর নাম মৃণালিনী, তুমি তাকে মামুনি বলে ডাকবে। তোমার বয়সী তোমার একটি ভাই আসবে, সে তোমার থেকে একটু বড়, তাকে তুমি ভাই বলবে। আবরার মাথা নেড়ে হ্যাঁ বলেছিল। মৃণালিনীর ব্যাপারে সে প্রথম সন্দেহপ্রবণ ছিল। তার ভয় করত, কারণ মৃণালিনীর মুখখানা কাঠের ঘেরা। কিন্তু সময়ের সাথে সাথে সে বুঝলো মৃণালিনী তাকে খুব আদর করে, কখনো তার এবং অয়নের মধ্যে ভেদাভেদ করেনি। ফলে আবারও মৃণালিনীকে অসম্ভব শ্রদ্ধা এবং ভালোবাসে। অয়ন যখন থেকে ঘর ছেড়েছে মৃণালিনীর শরীর তখন থেকে ভেঙে পড়েছে। অয়নের অভিমানে যৌক্তিকতা থাকলেও মৃণালিনীর শরীরের অবস্থাও সে অদেখা করতে পারছে না। অয়ন নির্লিপ্ত দৃষ্টিতে চেয়ে রয়েছে রেলিংয়ের উপর বসে থাকে চড়ুই পাখিটির পানে। আবরার তার থেকে একটু দূরে দাঁড়ানো, কিঞ্চিত অস্থির স্বরে শুধালো, তুমি কি বাসায় একেবারে যাবে না বলে ঠিক করেছো? বারবার এক কথা বলতে ভাল লাগে না আপনার। আচ্ছা, মামুনি কি দোষ করেছে ভাই? বাপিকে তোমার ভালো লাগে না, আমি বুঝতে পারছি। বাপির মতো আত্মকেন্দ্রিক মানুষের সাথে টিকে থাকা অনেক কঠিন, কিন্তু মামুনি, তার কি দোষ? একটু কথা বলা যায় না ভাই? কাল রাতেও মামুনির বিপি ফল করেছিল। সে খুব দুর্বল হয়ে গেছে। কখন বিপি হাই থাকছে, কখন লো। সারাক্ষণ তোমার জন্য সে অস্থির হয়ে থাকে। অয়ন এবার কঠিন চোখে তাকালো আবরারের দিকে, তাচ্ছিল্য ভরে বলল, তোর মামনিকে তো আমি মাথার দিব্যি দেইনি আমার চিন্তা করতে। সে কেন আমার চিন্তা করছে বলতো? কি লাভ এসব করে? বরং তার তো হ্যাপি হওয়া উচিত। আমি তার লাইফে নেই, মানে তার জীবনের প্রবলেমও নেই, তাই না? মামুনি তোমাকে অনেক ভালোবাসে ভাই, ট্রাই টু আন্ডারস্ট্যান্ড। এবার কৌতুক করে হাসলো যেন অয়ন। হাসিখানা মলিন হয়ে গেল, একটু বাদেই অভিমান ছলকালো কণ্ঠে। এত কষ্ট তোর মামনিকে করতে হবে না। তাকে জানিয়ে দিস আমি ভালো আছি, খুব ভালো আছি। আমি ওই বাসায় যে ধুকিয়ে ধুকিয়ে মরতে পারবো না। বাপি বললে শুনবে? বলেই হনহন করে নেমে গেল অয়ন। আবরা দীর্ঘশ্বাস ফেলল। ভুল বলেনি অয়ন। আরিফুল আর মৃণালিনী বিয়েতে কোনো ভালোবাসা নেই, শুধু লেনদেন, ব্যাস। পরীক্ষা শুরু হয়েছে পুরোদমে। ইঞ্জিনিয়ারিং ভার্সিটিতে পরীক্ষার 1 মাস মানে রোলার কোস্টার। রিডিং রুম থেকে হল সবখানে শুধু পড়ার গুঞ্জন, শুধু নোট আর পিডিএফ এর ছড়াছড়ি। ভালো ছাত্রীদের ঘরে পিঁপড়ার মতো মানুষের ভিড়। ম্যাথ থেকে কোডিং, মেকানিক্স থেকে ইলেকট্রনিক্স, সব বিষয়ের জন্য টপাররাই শেষ ভরসা। প্রেম আড্ডা সব স্থগিত, শুধু পাশ করার তাগিদা। প্রাপ্তি সকাল থেকে পড়ছে, এখনো 2 চ্যাপ্টার শেষ হয়নি। প্রশ্ন সলভ করা এখনো বাকি, মাথায় গরম হয়ে যাচ্ছে সকলে। শুধু একটা বিস্কিট আর পানি খাওয়া হয়েছিল। এখন 12টা বাজে। সে গোসল করে এলো, তারপর কদুর তেলের সাথে পানি মিশিয়ে মাথায় ঢাললো। তবুও মাথা ঠান্ডা হচ্ছে না, মনে হচ্ছে মাথা ফেটে যাচ্ছে। এরই মধ্যে সকাল থেকে দফায় দফায় মানুষ আসছে। তারা ক্লাসে কি করেছে বুঝছে না। আদৌ কি ক্লাস করেছে? বিরক্ত লাগলেও কিছুই বলতে পারছে না প্রাপ্তি। বাধ্য হয়ে তাদের সমস্যার সমাধান দিতে হচ্ছে। হঠাৎ ফোন বেজে উঠলো। ফোন অনবরত বাজছে, একবার কেটে দিল, আবার ফোন এলো। একটা সময় বিরক্ত হয়ে ফোন ধরলো প্রাপ্তি। খেকিয়ে বলল, কি হয়েছে, এত ফোন দিচ্ছেন কেন? খুব ধীর ভারী স্বর। প্রাপ্তি হোঁচট খেলো, একটু থমকালো, তারপর শুধালো, কেন? আসো, বলছি খুব জরুরি কাজ আছে। আমার সিলেবাস শেষ হয়নি। ভালোবাসা, এসো না প্লিজ। আকুল স্বর অয়নের। প্রাপ্তি একটা দীর্ঘশ্বাস ফেললো। এখন এমনিতেও পড়া হচ্ছে না, মাথা গরম হয়ে আছে। অয়নকে 2 মিনিট দিলে কিছুই যায় আসবে না। ফলে কঠিন স্বরে বলল, মাত্র 5 মিনিট। আচ্ছা। বলেই ফোনটা কেটে দিল অয়ন। প্রাপ্তি 10 মিনিটের মধ্যে নিচে নামলো। তার চুল অবিন্যস্ত, তেল চপচপ করছে, মোটা চশমার পেছনে চোখ জোড়া নির্ঘুম। অয়ন একটা হতাশ নিঃশ্বাস ছেড়ে বলল, চলো। কোথায়? যেখানে আমি নিয়ে যাব। বলেই প্রাপ্তির হাতখানা নিজের হাতের মধ্যে নিল সে। প্রাপ্তি বিমূঢ় স্বরে বলল, আমার পড়া আছে। জানি। জানি মানে কি? চুপ, আর একটা কথাও না। অয়ন ভাইয়া, বলো ভালোবাসা।
আমি কোথাও যাব না। অয়ন এবার গাঢ় চোখে তাকিয়ে বলল, তুমি নিচে যাবে নাকি আমি কোলে করে নিয়ে যাব? তোমার কাছে দুটো অপশন আছে। মামার বাড়ি আবদার? আমার বাড়ির আবদার। নির্লিপ্ত স্বরে বলল অয়ন। প্রাপ্তি ক্লান্ত নিঃশ্বাস ছেড়ে বলল, কোথায় যাব শুনি? দুপুরে খেয়েছো? প্রশ্নের পরিবর্তে প্রশ্ন করলো অয়ন। এই লোকটার উপর মাঝে মাঝে এত মেজাজ খারাপ হয়, ইচ্ছে করে গাট্টা মেরে মাথা ফাটিয়ে দিতে, কিন্তু আজ ঝগড়া করার মতো শক্তি বা ইচ্ছা নেই। ঝগড়া করলে পুরোটা সময় মস্তিষ্ক জুড়ে ঝগড়াই দাপিয়ে বেড়াবে। পড়ার সময় বারবার ধ্যানচ্যুত হবে। তাই গাল ফুলিয়ে একটা নিঃশ্বাস ফেলে বলল, সময় পাইনি, বিস্কিট খেয়েছি সকালে। কয়টায়? 6টায়। শুধু বিস্কিট? নামতে ইচ্ছে করছিল না, আমার কাছে শুধু বিস্কিটই আছে। অয়নের কপালে তীব্র ভাঁজ পড়ল। সে প্রাপ্তির হাতটা আরেকটু শক্ত করে ধরে হাঁটতে শুরু করে বলল, আমিও খাইনি, খেতে পেয়েছে। প্রাপ্তি বাধ্যমের মতো তার পিছু নিল। এ বাদে উপায় কি? এই লোকটার মাথার তার পুরো ছেঁড়া। যখন তখন একটা কাণ্ড করে ফেলবে, তখন রাগ দেখিয়েও লাভ হবে না। নির্বিকার মানুষজনকে নিয়ে এই হচ্ছে যন্ত্রণা। তারা কাউকে পরোয়া করে না। মানুষ কি ভাবলো না ভাবলো তাদের যায় আসে না। বরং মানুষ নিন্দা করলে তাদের ভাষ্য করুক নিন্দা। একটা সময় ক্লান্ত হয়ে যাবে। ঘৃণা করতে করতে একটা সময় ওদের অন্তরও একেবারে ফাঁপা হয়ে যাবে। প্রাপ্তি অয়নের পাশে হাঁটতে হাঁটতে শুধালো, আপনার পড়াশোনা নেই? আছে। তাহলে এখানে কি করেন? অয়ন নির্লজ্জের মতো বলল, মন ভালো করতে এলাম। উফ, এই জন্যেই আপনার এত এত ব্যাকলগ। অয়ন এবার থামলো। প্রাপ্তির দিকে চোখ ছোট ছোট করে চেয়ে গম্ভীর গলায় শুধালো, তোমার কি লজ্জা করছে আমার সাথে হাঁটতে? লজ্জার কি আছে? না, ভবিষ্যৎ টপার একটি ফেলোডামের সাথে হাঁটছে, লজ্জা করারই কথা। প্রাপ্তি হতাশ গলায় বলল, যার বিয়ে তার হুঁশ নেই, পাড়াপড়শির ঘুম নেই অবস্থা হয়েছে। তবে হ্যাঁ, আমার পড়ানোর পরেও, আমার নোট পাবার পরেও যদি আপনি ল ক্লিয়ার না করতে পারেন, তবে আমার নিজেকে ব্যর্থ লাগবে, হতাশ হব কিঞ্চিত। হওয়াটাও উচিত। সাকসেস রেট নড়ে যাবে যে আমার। দুটো স্টুডেন্ট, দুটোই ফেলুরাম। বেশ, বলো কত সিজিপিএ চাই তোমার? প্রাপ্তি চোখ বড় বড় করে ফেলল। অয়ন এমনভাবে বলল যেন সিজিপিএ না, যেন কোনো মুড়ির মোয়া। চাইলাম আর পেয়ে গেলাম। প্রাপ্তি তাচ্ছিল্য ভরে বলল, ভাবটা এমন করছেন যেন আমি বললেই আপনি সেই সিজিপিএ তুলে ফেলবেন। তুললাম। ফাজলামো করছেন? বলোই না, আফটার অল ভালোবাসার হাত ধরে হাঁটার প্রসঙ্গ। প্রাপ্তি থুতনিতে হাত দিয়ে কিছু সময় ভাবলো, তারপর বলল, বেশ, 3.25 তুলুন, তাতেই হবে। তুলতে পারলে কি দিবে? ও বাবা, আমাকেও এখানে পুরস্কার দিতে হবে নাকি? হবে না? আমি এত কষ্ট করব, কোনো প্রতিদান পাবো না? যা, হতে তাহলে তো কষ্ট কেন? বারে, আপনার সিজি কি আমি কবরে নিয়ে যাব? আপনারই কাজে লাগবে। প্রাপ্তি বেকুব হয়ে গেল অয়নের এমন কথায়। অয়ন একটু ঝুঁকলো। প্রাপ্তির চোখে চোখ রেখে বলল, আমার সিজিপিএর দরকার নেই, আমার ওই ছেঁড়া সিজি নিয়ে কাজ চলবে। প্রাপ্তি তার কথা উপেক্ষা করে বলল, আচ্ছা যান, আপনার যে কোনো ইচ্ছে আমি পূরণ করব। যে করে ইচ্ছে? হ্যাঁ, যে কোনো ইচ্ছে। অয়ন আরেকটু ঝুঁকলো। স্বর খাদে নামিয়ে খুব আস্তে বলল, ভেবে বলে ভালোবাসা? দেখা গেলো এমন কিছু চেয়ে বসলাম যা তুমি কল্পনাও করনি। আমি কিন্তু খুব লোভী মানুষ। প্রাপ্তি চোখ কুচকে গম্ভীর স্বরে শুধালো, নিশ্চয়ই এমন কিছু চাইবেন না যা আমার সাধ্যের বাইরে। কে জানে, এত কষ্ট করে নিশ্চয়ই ছোটখাটো কিছু চাইবো না। পুরো দস্তর তোমাকেও চেয়ে বসতে পারি। অয়নের এমন কথায় চমকালো প্রাপ্তি। স্তব্ধ ও নয়নে কিছুটা সময় চেয়ে রইল। অয়নের ঠোঁটের কোণায় ফিচেল হাসি। সে কি সিরিয়াস নাকি এমনি মজা করছে? প্রাপ্তি মনকে বুঝালো। আগে সিজি তুলুক তো, এগুলো হাওয়ায় বলা কথা। নিজেকে সামলে খুব সরল গলায় বলল, আচ্ছা, দেখা যাবে। অয়নের ঠোঁটের হাসি বিস্তৃত হলো। সে হাঁটতে লাগলো। রুক্ষ হাতের ফাঁকে এখনো প্রাপ্তির নরম চিকন হাতখানা। ক্যাফেটেরিয়ার নির্ধারিত টেবিলে 3 বন্ধু বসে আছে। পলাশের মন খারাপ। সদ্যতার সম্পর্কের বিচ্ছেদ ঘটেছে, তাই সে এখনো সার্টিফাইড দেবদাস। মুখটা লম্বা করে বসে রয়েছে। পড়াশোনার দিকে কোনো খেয়াল নেই। একটু পরপর শুধু হা হুতাশ। ভাল্লুকের মতো একটা শব্দ করে বলল, দোস্ত, ডাল সরিয়ে নে আমার সামনে থেকে। ডাল দেখলেই আমার রিধির কথা মনে পড়ে। ওর ডাল খেলেই ডায়রিয়া হতো। শিহাব মুখখানা বাঁকিয়ে তাকিয়ে পলাশের দিকে। বেচারা খুব সুন্দর করে লোকমা তুলেছিল গালে, এখন আর গিলতে পারছে না। নুহার সান্ত্বনা দিয়ে বলল, থাক, আর কাঁদিস না। আমার পেটে খেজুর গাছ হলে তোকে 1 কেজি দিব। খেজুরের যে দাম।
পলাশ আবার দুঃখী স্বরে বলল, দোস্ত, ও আমাকে এখনো ভুলতে পারছে না। রাতে ফোন করে। শিহাব বিরক্তি নিয়ে বলল, সে তো তোকে গালি দিতে ফোন করে, যে আর জ্বালিও না। বিকাশে কে সরি মেসেজ পাঠায় ভাই? ফোনে ব্লক ছিল, ইমেইল করেছি, ওখানেও নো রিপ্লাই, তাই বিকাশে পাঠিয়েছে। 20 টাকা দিয়ে? এর থেকে কম তো দেওয়া যাচ্ছিল না, আমার কি দোষ? শিহাবের ইচ্ছে হলো মাথা ঠুকতে। এ কেমন বন্ধু পেয়েছে। নুহাস পলাশের কাঁধে হাত রেখে বলল, অন্তত তোর প্রেমিকা তো ছিল। আমাকে দেখ, সন্ন্যাসীর জীবন কাটাচ্ছি, উপর থেকে পেটে খেজুরের গাছ। পলাশ আবারও তার দুঃখ বিলাস শুরু করলো। ও আমাকে বোঝে না রে, আমার কি দোষ ছিল বল? শুধু এইটুকু বলেছিলাম, তুমি আমার সাথে চিল্লাবা না, একবারে মোটা মামার বউয়ের মতো লাগে। জাস্ট এইটুকুতে ছেড়ে দিল। আর চিল্লাচ্ছিল কেন? আর কি জন্য আবার? ওর হাইপোথেটিক্যাল প্রশ্নের উত্তর দিতে পারেননি। এই প্রশ্নের কি মানে, আমি মরে গেলে কি করবা? আর এটা কেমন প্রশ্ন? আগে থেকে কি করে বলি বল? তাই বলেছিলাম আগে একটু মরে যাও, তারপরে তো বলতে পারবো আমি কি করব। ব্যাস খেপে গেল আর গালাগাল শুরু করলো। এর মধ্যে নুহাস প্রায় চিৎকার করে বলে উঠল। রাখ তোদের মরণ সমাচার, ওই দেখ। পলাশ এবং শিহাব প্রায় সাথে সাথে ওদিকে তাকালো। অয়নের সাথে প্রাপ্তি ক্যাফেতে প্রবেশ করলো। তারা অন্য একখানা টেবিলে বসলো। নুহাস দুগালে হাত দিয়ে বলল, তোদের কি মনে হয় ওইখানে কি চলে? যা আমার আর গার্লফ্রেন্ডের মধ্যে চলে না। পলাশ হতাশ গলায় বলে একটা দীর্ঘশ্বাস ফেললো। শিহাব রাগী স্বরে বলল, তো বেতার কেন্দ্র বন্ধ রাখবে? কিভাবে করে বল? ফ্রেডি আমাকে বুঝলো না, তোরা তো বোঝ। অবজাত ভাই হাত জোর করছে। নুহাস পলাশের মুখ চেপে বলল, তোকে 2 কেজি খেজুর দিব। তোর রেডিওটা একটু অফ কর, বিষয়টা বুঝতে দে। বলছে কি থিসিস লিখবে অনপ্রাপ্তির প্রেমের উপর? থিসিস? বুঝতে পারছিস? 2 পোলার অপোজিট মানুষ, যারা কিছুদিন আগেও একে অপরের চুল টানাটানি করত, তারা এখন প্রেম করছে। মনে হচ্ছে ইউনুস সাহেব আর হাসিনা একে অপরের সাথে হাত মিলাচ্ছে। না, বিষয়টা একটু খতিয়ে দেখা দরকার। আফটার অল দ্য গ্রেট অয়ন শিকদার প্রথম প্রেম করছে বলে কথা। শিহাব নির্লিপ্ত স্বরে বলল, ও প্রেম করছে না। বেট লাগবি? জিতলে কি দিবি? চা, তোর ক্যাফের বাকি পরিশোধ করে দিব। নিজেরটা কর আগে। তাহলে কি চাস? শিহাব বাঁকা হেসে বলল, সামনের সেমিস্টারে আমার সব ল্যাব রিপোর্ট তুই লিখবি। আর হারলে? আমারটা আমিই লিখবো। বলেই উঠে দাঁড়ালো শিহাব। নুহাসের একটু সময় লাগলো বুঝতে। যখন বুঝতে পারলো তখন শিহাবের পিঠে কষে চড় বসালো। শিহাব পিঠের জ্বলুনিতে কাতরাতে থাকলো। এর মধ্যে পলাশ বলে উঠল, আমার গার্লফ্রেন্ডও এভাবেই আমার পিঠে থাপ্পড় মারত। শিহাব এবং নুহাস প্রায় সাথে সাথে বলে উঠল, ক্ষমা কর ভাই, এবার তোর দুঃখ বেতা বন্ধ কর। খাওয়া দাওয়ার পর ক্যাফে থেকে বেরিয়ে গেল অয়ন এবং প্রাপ্তি। অয়ন খেয়াল করে দেখলো প্রাপ্তি চড়ুই পাখির মতো অল্প একটু খাবার খেয়ে উঠে যাচ্ছিল। অয়ন তার হাত চেপে ধরে এক প্রকার জোর করে তাকে খাওয়ালো। ক্যাফে থেকে বের হয়ে অয়ন বলল, তুমি একটু দাঁড়াও, আমি আসছি। বলেই কোথায় যেন চলে গেল সে। প্রাপ্তি কিছু সময় বসে রইল SWC বিল্ডিং এর সিঁড়িতে। তার মাথাটা কেমন শান্ত শান্ত লাগছে, মনে হচ্ছে ভাগ্যিস বেরিয়েছিল, নয়তো এত সময় মাথা গরম হয়ে তাতে ডিম ভাজা যেত। মিনিট 7 পর অয়ন এক প্রকার ছুটে এলো। কোথা থেকে একটা চিরুনি কিনে এনেছে সে। চিরুনিটা নিয়ে প্রাপ্তিকে বলল, ওদিকে ঘোরো। কেন? প্রাপ্তি বিস্ফোরিত চোখে চাইলো, হতভম্ব স্বরে শুধালো। অয়ন একটু বিরক্ত হয়ে বলল, এত প্রশ্ন কেন করো ভালোবাসা? কারণ আপনাকে আমার 2 পয়সা বিশ্বাস হয় না। অয়ন মুচকি এসে তার কাঁধ ধরে ঘুরিয়ে দিল। আলতো করে চুল আঁচড়ে একটা বেনি করে দিতে দিতে বলল, তুমি তো নিজের যত্ন নাও না, অন্তত কাউকে তো সেই দায় নিতে হবে, নয় আমিই নিলাম। অয়নের অকপট উত্তরের জন্য প্রস্তুত ছিল না যেন প্রাপ্তি। স্তব্ধ হয়ে গেল সে। পেছনে ফিরতে চাইল কিন্তু মস্তিষ্ক কাজ করছে না। বুকটা কেমন ধরফর করছে। এক অদ্ভুত অনুভূতি দানবের মতো সমস্ত হৃদয় ঝাঁপিয়ে পড়ল। অনুভূতির নামটা হয়তো প্রাপ্তি নিজেও জানে না। তুমি তো নিজের যত্ন নাও না, অন্তত কাউকে তো সেই দায় নিতে হবে, নয় আমিই নিলাম। অয়নের অকপট উত্তরের জন্য প্রস্তুত ছিল না যেন প্রাপ্তি। স্তব্ধ হয়ে গেল সে। পেছনে ফিরতে চাইল কিন্তু মস্তিষ্ক কাজ করছে না। বুকটা কেমন ধরফর করছে। এক অদ্ভুত অনুভূতি দানবের মতো সমস্ত হৃদয়ে ঝাঁপিয়ে পড়লে। অনুভূতিটার নামটা হয়তো প্রাপ্তি নিজেও জানে না। লোকটা কি মজা করছে? আজকাল অয়নের মজাগুলো মজা লাগে না, তার কৌতুকগুলোকে মনে হয় সত্য।
প্রাপ্তির কি মাথায় গন্ডগোল হচ্ছে বোধহয়, নয়তো আজকাল এমন বেতুকা জিনিসপত্র নিয়ে সে এত ভাবছে কেন? তার কঠোর মনের বাহিরে সে লোহার দাঁড় ছিল, সেটা কি একটু একটু করে ভাঙছে? কই আগে তো কখনো কোনো পুরুষের সান্নিধ্য নিয়ে সে ভাবেনি। প্রেম ভালোবাসা এই বিষয়গুলো তো অবিশ্বাস্য কিছু বিশ্লেষণ মনে হতো। অয়নের কৌতুকগুলো একটা সময় তাকে বিরক্ত করত, বিশ্বাস হতো না একটা বিন্দু। তবে আজকে অন্যরকম লাগছে কেন? প্রাপ্তি নিজেকে সামলে নিল। সব হরমোনাল সমস্যা মানুষের মধ্যে থাকতে থাকতে তাদের আবেগজনিত রোগ প্রাপ্তির হয়ে গিয়েছে। তার মন অন্যমনস্ক হচ্ছে, নিজের লক্ষ্যচ্যুত হচ্ছে। অয়ন সুন্দর করে বেনি করে দিল প্রাপ্তিকে, তারপর হাতজোড়া পেছনে বেঁধে একটু ঝুঁকে বলল, শোনো মেয়ে, এখন থেকে এমন চুল ছেড়ে শাকচুনি হয়ে থাকবে না। সময় না পেলে আমার কাছে আসবে, আমি বেঁধে দিব। আপনি কি সবার চুল বেঁধে দেন? অয়নের কপালে ভাঁজ পড়ল, চোখ ছোট ছোট করে শুধালো, সবার বলতে? আপনার চারপাশে ঘুরতে থাকা মাছিদের কথা জিজ্ঞেস করছিলাম। অয়ন ফিচেল হেসে শুধালো। কোথাও কিছু জ্বলছে মনে হচ্ছে। প্রাপ্তির দৃষ্টি তীক্ষ্ণ হলো। অয়ন তার মাথায় আলতো করে হাত রাখলো, মাথায় হাত বুলাতে বুলাতে বলল, তুমি যে আলাদা ভালোবাসা, সবচেয়ে আলাদা। প্রাপ্তির বুক কাঁপছে। স্থির চোখে কিছু সময় তাকিয়ে থেকে সরল স্বীকারোক্তি দিল, আপনি আমার অভ্যাস খারাপ করে দিয়েছেন। তাই বলছে, তা নয় হোক একটু, আমার ভালোবাসা বলে কথা। সবসময় মজা করতে আপনার ভালো লাগে? অয়নের ঠোঁটের হাসি গায়েব হয়ে গেল, মুখখানা কঠিন হয়ে গেল। গাঢ় স্বরে বলল, তোর কি মনে হচ্ছে আমি মজা করছি? প্রাপ্তি দ্বিধায় পড়ল। অয়নের গাঢ় চাহনির দিকে তাকাতেই সারা শরীরময় শিহরণ বয়ে গেল। এই কেমন অনুভূতি, নিজের এমন অবাঞ্ছিত অনুভূতিগুলোকে এড়িয়ে যে একটুখানি অয়নের মনটাকে তলিয়ে দেখবে সেটাও পারছে না। প্রাপ্তি মানুষের ভেতরটা অনুমান করতে পারে ভালো, কিন্তু আজ সেই অনুমান শক্তিটাও কাজে আসছে না। সত্যি বলতে সাহস হচ্ছে না। সে নিজেকে সামলে বলল, আমার পড়া আছে। আচ্ছা যাও, রাতে কি হলে ডাইনিং করবে? হ্যাঁ, কেন আপনি খাবার পাঠাবেন নাকি? পাঠালাম। প্রাপ্তি আবার থম মেরে গেল, কঠিন স্বরে বলল, দরকার নেই, রুমে যেয়ে পড়ুন। বলেই এক প্রকার ছুটে পালালো সে। অয়ন এক মনে তার যাবার পানে তাকিয়ে রইল, দৃষ্টি নরম হয়ে এসেছে, ঠোঁটের কোণে আলতো হাসি। অস্পষ্ট স্বরে বলল, তুমি যে কে আবার, তুমি তা জানো না। অয়নের পড়ার বেগ দেখে নুহাসের মাথায় হাত। সে বন্ধুকে জীবনে এত পড়তে দেখেনি। হুট করে মনে হলো পরীক্ষার জ্বর তাদের হলের দক্ষিণের 509 নম্বর রুমেও চলে এসেছে। পড়তে হবে। একটা আবহাওয়া ঘিরে ধরেছে হলের রুমটাকে। শিহাবও অবাক, শুধু পলাশ তার বিচ্ছেদে কাতর। তাই পড়াশোনা নিয়ে তার মাথা ব্যথা নেই। পলাশের রেজাল্ট তাদের 4 জনের মধ্যে সবচেয়ে ভালো, তাই তার মাথা ব্যথা কম হলেও ক্ষতি নেই। নুহাস অয়নের কপালে হাত রেখে বলল, তোর শরীর ঠিক আছে তো দোস্ত? কেন বলো তো? না, তোরে গাল্লায়ও পড়ার টেবিলে বসানো যায় না তো, তা হুট করে এমন পরিবর্তন? হজম হচ্ছে না কি না? তা ভাই, সূর্য কই দিয়ে উঠেছে? টপারদের সাথে থাকতে থাকতে কি পড়ার বোধ চাচ্ছে? নুহাসের বিদ্রুপ করে বলা কথাটা অয়ন এড়িয়ে গেল না মোটেও, বরং চেয়ারে গা এলিয়ে বলল, এমনই কিছু একটা। নুহাস বিষম খেলো যেন। শিহাবও ছুটে এসে অয়নের চেয়ারের পাশে বসলো, চিন্তিত স্বরে বলল, তুমি হাসা কথা কত, প্রেম করতেছিস? অয়ন শুধু হাসলো, নিজেকে নিজেই প্রশ্ন করলো, প্রেম করছে? আবার নিজেই নিজেকে উত্তর দিল, না, প্রেমের মতো তুচ্ছ জিনিস চয়ন করে না। আমি তো শুধু ওর মায়ে আটকে গেছে। নুহাস অয়নের কাঁধ ঠেলে বলল, দেখ দোস্ত, আগুন নিয়ে খেলিসটা। প্রাপ্তি একটা জলজান্ত ড্রাগন, পুরায়ে ভস্য করে দিবে। পরক্ষণেই আবার বলল, শেষমেশ কিনা মোতালেবের ভাগ্নি। অয়ন হাসতে হাসতে বলল, ভাগ্নিটা যে মনে বাসা বেঁধে ফেলেছে। অয়নের কথাটা অ্যাটম বোমের মতো কাজ করলো। পলাশ অবধি নড়ে উঠল। 3 বন্ধু অবাক নয়নে চেয়ে বলল, নুহাস, শিহাব, মজা করছিস? আচ্ছা, সবার কি মনে হয় আমি খালি মজাই করি? হ্যাঁ, নয়তো ইউনূস সরকার হাসিনাকে শান্তির নোবেল দিবে, সেটা তো অবিশ্বাস্য। ধরে নেই ইউনিস সরকার হাঁটু ভেঙে পরাজিত হয়েছে। নুহাস মাথা নাড়িয়ে বলল, অসম্ভব, তোকেও কালো জাদু করেছে, আমি শিওর। ওর ব্যাগ চেক করলে আমি ভুডু ডল পাবো। এটা আমাদের অয়ন হইতেই পারে না, সত্যি করে বল। অয়ন নির্লিপ্ত ভঙ্গিতে হাসছে। এদের বুঝিয়েও লাভ নেই। সে শুধু এতটুকু জানে তার জীবনে এক রত্তি শান্তির নাম প্রাপ্তি।
সেই মেয়ের রাগী চোখ আর তিক্ত বাণীর মধ্যেও সে মায়া খুঁজে। সে হয়তো সত্যি অসুস্থ হয়ে গেছে, নয়তো শত সুন্দরী রমণীর হৃদয়ের অধিপতি কিনা ঘেটু কন্যায় মজে। রাত তখন 3টা। প্রাপ্তি পড়ায় ব্যস্ত। গণরুমে পড়ার ধ্বনি দলা পাকাচ্ছে। এক একজন তাদের ছোট টেবিল বিছানার উপর খুলে পড়ায় মশগুল। ভার্সিটির প্রথম পরীক্ষার চাপই অন্যরকম। রাইসা তখন নিজের রুম থেকে প্রাপ্তির রুমে এলো। প্রাপ্তির বিছানার কাছে এসে বলল, একটা ডাউট ছিল প্রাপ্তি, আমি একটু বসি? প্রাপ্তি তার লেখা থামিয়ে দিল। ম্যাথের ইকুয়েশনটা এখনো অর্ধেকটাই তোলা হয়েছে। চোখে চশমা ঠিক করে বলল, বসো, কি হয়েছে? আমি না এই ম্যাথটা বুঝছি না, তোমার নোট খাতাটা নিয়ে যায়। প্রাপ্তি একটু ভেবে বলল, আমি তো এখন পড়ছি, তুমি সকালে আসো না প্লিজ। অল্পটুকু সময় প্রাপ্তি, প্লিজ একটু দিবে? 6 মাস আগের প্রাপ্তি হলে হয়তো কঠিন গলায় বলতো, আমি এখন পড়ছি, সকালে ছাড়া আমার পক্ষে দেয়া সম্ভব নয়। কিন্তু এখনের প্রাপ্তির পক্ষে কথাটা বলা কঠিন হয়ে দাঁড়ালো। ঘর ছাড়া এই হোস্টেলে বান্ধবী বলতে শুধু রাইসাই আছে, তাই তাকে সে ফিরিয়ে দিতে পারলো না। নোট খাতাটা এগিয়ে দিয়ে বলল, আচ্ছা ছবি তুলে নাও, আমি তো পড়ছি, নোট খাতা নিলে আমি পড়তে পারবো না। আর কোথায় সমস্যা বলো, আমি বুঝিয়ে দিচ্ছি। রাইসা মাথা দুলিয়ে ছবি তুলে নিল। ম্যাথের সমস্যাটা বুঝে বলল, তোমার কাছে 24 সালের প্রশ্নের সমাধান আছে? না, এখনো করিনি। করলে আমাকে দিও প্লিজ। তুমি চিন্তা করো না, আমি দিব। রাইসা নিজের রুমে আসতেই তাকে ঘিরে ধরল ডিপার্টমেন্টের অন্যরা। তারা যেন অপেক্ষাতে ছিল রাইসা আসার। শামিমা নামক মেয়েটি বলল, প্রাপ্তির ঘরে গিয়েছিলি তাই না? রাইসা মৃদু হেসে বলল, হ্যাঁ। ও তোকে নোটের ছবি তুলতে দিয়েছে? আমাদের তো যে অ্যাটিটিউড দেখালো। রাইসা আমতা আমতা করে বলল, আসলে ও আমাকে অঙ্কটা বুঝিয়ে দিয়েছে। তাহলে আমাদেরও বুঝিয়ে দে না। রাইসা একটু বিপাকে পড়ল। প্রাপ্তি কারোর সাথে নিজের নোট শেয়ার করে না, সে তাকে কঠোরভাবে নিষিদ্ধ করে দিয়েছে। সেই অবস্থাতে সে কি করে মেয়েগুলোকে বলে? কিন্তু নিজের রুমমেটদের নাও করতে পারছে না। প্রাপ্তি নিজের নোট শেয়ার করতে বারণ করেছে, কিন্তু রাইসা যদি বুঝিয়ে দেয় তবে নিশ্চয়ই কোনো আপত্তি থাকবে না। রাইসা অনেক ভেবেচিন্তে বলল, আসো আমি বুঝিয়ে দিচ্ছি। সর্বশেষ পরীক্ষা ম্যাথ। 5 দিনের লম্বা ছুটির পর এই পরীক্ষা। দুপুর 2টোতে শুরু হবে। ভার্সিটির পরীক্ষা 2 সেটে। প্রাপ্তির 2 সেটের 4টে করে প্রস্তুতি নেওয়া হয়েছে, তবুও কোথাও একটা ভয় লাগছে। যদি কোনো মতে প্লাস মিস হয়ে যায়, সিটির নাম্বার ভালোই আছে, উপস্থিতিও সম্পূর্ণ আছে, 80 তোলা খুব কষ্টসাধ্য নয়। একটা 45-এর রুমের সামনে এসে দাঁড়ালো সে। ঠিক তখনই দেখা হলো অয়নের সাথে। তাদেরও আজ সেমিস্টারের প্রথম পরীক্ষা। অয়নের সিট অন্য রুমে। প্রাপ্তিকে দেখতে সে এগিয়ে এলো। প্রাপ্তির চুলের অবস্থা বেগতিক, ওড়না গলায় ঝুলছে, জামাটাও কোনো মতে গায়ে জড়িয়ে এসেছে। তাকে দেখে বিধ্বস্ত লাগলো, যেন অয়ন হতাশ স্বরে বলল, তোমার উপর তো কালবৈশাখী চলে গেছে ভালোবাসা। অয়নের কথাকে একদম পাত্তা না দিয়ে প্রাপ্তি জিজ্ঞাসা করলো, পাস করবেন তো? কেন, সন্দেহ হচ্ছে? আমি তো প্রস্তুত, কলমে এনেছে। মামু কিন্তু খুবই স্ট্রিক্ট। তোমার মামুর থেকে চিনিয়ে প্লাস উঠাবো। আফটার অল ভালোবাসাকে কথা দিয়েছে। পরীক্ষার আগে মেজাজ খারাপ করবে না তো? অয়ন প্রাপ্তির ঝাঁঝালো স্বর শুনে হাসলো। তারপর তার গালজোড়া নিজের হাতের আদলে নিয়ে বলল, চিন্তা করো না, আমি জানি তোমার পরীক্ষা ভালো হবে। পরীক্ষার পর আমার জন্য অপেক্ষা করো, কেমন? প্রাপ্তির দুশ্চিন্তাগুলো কোথায় যেন উবে গেল। মনে হলো এমন তো কেউ কখনো তাকে বলেনি, কখনোই বলেনি তুমি চিন্তা করো না, সব ভালো হবে। সকালবেলা যখন মায়ের সাথে কথা হলো তখন মাও এমন কিছু বললেন না, বরং শুধু বললেন তোর জন্য সম্বন্ধ আসছে। মোতালেব ভাইজান বলেছে তোর নাকি অন্যদিকে মন চলে গেছে। এমন কিছু করিস না রে মা, তোর বাপ খুব রাগ করবে। এমনিতেই তো কথার শেষ নেই। প্রাপ্তির ধ্যানচ্যুত হলো অয়নের তুড়িতে। অয়ন চোখের ইশারায় শুধালো, কি হয়েছে? প্রাপ্তি মাথা নাড়ল, কিছু হয়নি, শুধু বলল, আসি। নিজের রুমের কাছে যেতে সে একটু থমকালো। তার ক্লাসের একটা মেয়ের হাতে একটা ফটোকপির কাগজে স্পষ্ট তার হাতের লেখা। প্রাপ্তি একটু এগিয়ে আসতে দেখলো এগুলো তার নোটেরই PDF কপি। নিজের রুমের কাছে যেতেই প্রাপ্তি একটু থমকালো। তার ক্লাসের একটা মেয়ের হাতের একটা ফটোকপির কাগজে স্পষ্ট তার হাতের লেখা। প্রাপ্তি একটু এগিয়ে আসতে দেখলো এগুলা তার নোটেরই PDF কপি। নিজের হাতের বানানো নোট চিনতে মোটেও ভুল করলো না প্রাপ্তি, ভুল হবার কথাও না। রাতভর জেগে এক একটা নোট তৈরি করেছে সে। এমন অনেক অঙ্কের সমাধান করেছে যা সাধারণ স্যাররাও এড়িয়ে গিয়েছে, সেখানে তার ভুল হবার প্রশ্নই ওঠে না। প্রাপ্তির মনে হলো কেউ বরফ গলা পানি কনকনে শীতের মধ্যে তার শরীরে ঢেলে দিয়েছে। এতটা তিক্ত অনুভূতি অন্তর জুড়ে ছড়িয়ে গিয়েছে যে গলা অবধি সেই তেতো ভাবটা অনুভব হচ্ছে প্রাপ্তির। বিশ্বাসঘাতকতার এই তিক্ত অনুভূতি প্রথম নয় প্রাপ্তির, এমনটা আগেও হয়েছে। প্রাপ্তির এখনো মনে আছে সে তখন ক্লাস 6-এ পড়তো। ভালো ছাত্রী হিসেবে তার জনপ্রিয়তা স্কুলময় ছিল।
সারা স্কুলে সে সবচেয়ে ভালো রেজাল্ট করতো, সেই কারণে শিক্ষকরাও তাকে আদর করলো। জনপ্রিয়তার কারণে স্কুলে বেশ কিছু বান্ধবী হয়েছিল তারা সবসময় তার সাথেই থাকতো, পাশে বসতো, মিষ্টি করে কথা বলতো। বন্ধুত্বের কারণে প্রাপ্তিও তাদের সহায়তা করতো পড়াশোনার। তবে এই বন্ধুত্ব খুব বেশি দিন স্থায়ী হলো না। খুব দ্রুতই তাদের আসল রূপটা প্রাপ্তির সামনে চলে এলো। তারা কেবলই স্বার্থের জন্য প্রাপ্তির সাথে মিশতো, মিষ্টি কথা বলতো, অথচ আড়ালে প্রাপ্তিকে নিয়ে হাসাহাসি করতো। সে তাদের বিদ্রুপের ঠাট্টার পাত্রী ছিল। তাকে নিয়ে খিল্লি উড়ানোই তাদের সব থেকে মজার কাজ ছিল। এই সত্যতা প্রাপ্তির সামনে আসার পর থেকে বন্ধু নামক শব্দটার প্রতি ঘৃণা জন্মেছিল। মানুষ কেবল তার স্বার্থ উদ্ধারের কারণেই তার সাথে মিশে এমন ধারণা হৃদয়ে পোষণ করেছিল সে। অথচ রাইসাকে সে আলাদা ভেবেছিল। প্রথম দিন যখন রাইসার সাথে পরিচয় হয়েছিল, প্রাপ্তির মনে হয়েছিল বোকা সরল মেয়ে, এই মেয়ের সাথে বন্ধুত্ব করলে কখনো তার ক্ষতি হবে না। অজান্তেই প্রাপ্তির কঠিন হৃদয়ে রাইসাকে ভরসা করতে লেগেছিল। নিজের নোট সে রাইসাকে দিয়েছে এই ভরসায় মেয়েটা তাকে ঠকাবে না। অথচ তার বিশ্বাসকে চূর্ণ বিচূর্ণ করে পায়ে ঠেলে রাইসা প্রমাণ করে দিল সে কখনো প্রাপ্তির বন্ধুত্বের যোগ্যই ছিল না। প্রাপ্তি আরেকবার মানুষকে চিনতে ভুল করলো। রাইসার ভালো মানুষের রূপটা তাকে ধোঁকা দিয়েছে। প্রাপ্তির নিজের উপরই রাগ হচ্ছে, সেই বেশি ভরসা করে ফেলেছিল রাইসাকে। সামান্য কথাটা রাখেনি রাইসা। প্রাপ্তি দীর্ঘশ্বাস ফেললো, ওয়াশরুমে গিয়ে মাথায় ঠান্ডা পানি দিল, মুখ হাত ধুয়ে ঢুকলো। 10 মিনিট পর নিজেকে শান্ত রাখার অগাধ চেষ্টা করলো সে। আজকাল তার মনটা প্রচণ্ড দুর্বল হয়ে গিয়েছে। দুর্বল না হয়ে এমন তুচ্ছ ব্যাপার নিয়ে মন দ্রবীভূত হবার কোনো মানেই নেই। প্রশ্ন পেতেই নিজের মস্তিষ্ককে সজাগ করে তুলল প্রাপ্তি। একটা বিশ্বাসঘাতককে নিয়ে চিন্তা করে নিজের পরীক্ষা খারাপ করবে না সে, তবে কোথাও না কোথাও তীব্র আঘাত পেয়েছে সে। সেই কারণে পাড়া অঙ্ক গুলিয়ে যাচ্ছে। যেই ম্যাথের সলিউশন সে চোখ বন্ধ করে করতে পারে, সেই ম্যাথের ইকুয়েশন মনে পড়ছে না। বারবার কাটাকাটি হচ্ছে, তত্তর করে ঘামছে কপাল। ফ্যান চলছে তীব্র বেগে, অথচ মনে হচ্ছে কান থেকে ধোঁয়া বেরোচ্ছে। কি উচ্চাটন! 1 ঘন্টা পর দেখা গেল প্রাপ্তির এক সেটে শুধু একটা প্রশ্নের উত্তর করা হয়েছে। এখনো তার 5টা প্রশ্ন বাকি হাতে 2 ঘন্টা। প্রাপ্তি কলম নামিয়ে ফেললো। তার চুলের ফাঁক থেকে ঘামের রেখা ঘাড় বেয়ে নেমে এলো। ইনভিজিলেটর স্যার তার ডেস্কের কাছে এসে দাঁড়ান, স্মিত কণ্ঠে শুধালেন, আর ইউ ওকে? প্রাপ্তি চোখ মেলে তাকালো, মাথা নাড়িয়ে বলল, জি স্যার। কয়েকবার দীর্ঘশ্বাস ফেলে আবারও পরীক্ষার খাতায় লেখা শুরু করলো প্রাপ্তি। হেরে গেলে হবে না। 2 ঘন্টার জন্য সে পৃথিবীকে ভুলে গেল। আশেপাশের শব্দ কানে আসছে না তার। নিজেকে একটা আলাদা জগতেই আটকে ফেললো সে। মস্তিষ্ক থেকে সকল চিন্তা, সকল অযাচিত ধারণাগুলো মুছে ফেললো। এখন শুধু 2 ঘন্টাই তার জন্য সব থেকে জরুরি। ইনভিজিলেটর স্যার এক এক করে রোল অনুযায়ী খাতা গুছাতে লাগলেন। প্রাপ্তি কিছুটা সময় প্রশ্নের দিকে তাকিয়ে রইল। কলম দিয়ে প্রশ্নের উপর 2টো টিক দিল সে, তারপর সব গুছিয়ে নিল। রুম থেকে বের হতে রাইসার সাথে দেখা হলো প্রাপ্তির। তার ঠোঁটে হাসি, মুখ উজ্জ্বল, প্রফুল্ল স্বরে শুধালো, এক্সাম কেমন হলো? তুমি যা যা বলেছো তাই এসেছে, B+ কনফার্ম। প্রাপ্তি তীক্ষ্ণ চোখে তাকালো তার দিকে। তার মুখশ্রীতে অব্যক্ত রাগ, চোখে তীব্র ক্ষোভ। রাইসা এই ক্ষোভ যেন অনুধাবন করতে পারলো। খানিকটা বিব্রত স্বরে বলল, কি হয়েছে? এক্সাম ভালো হয়নি? সেটা তোমাকে বলার প্রয়োজনীয়তা বোধ করছি না। হিমধরা স্বর, প্রচণ্ড কঠিন কণ্ঠ, কোনো নমনীয়তা নেই। রাইসা মুহূর্তের জন্য বেকুব হয়ে গেল, যেন বুঝতে পারছে না হঠাৎ এতটা রুক্ষ আচরণ কেন। প্রাপ্তি কখনো তার থেকে ক্ষুব্ধ স্বরে কথা বলে না। তার কণ্ঠে নমনীয়তা থাকে, সে কোমল স্বরে তার সাথে কথা বলে। রাইসা তার বাহু টেনে ধরলো, অবাক স্বরে শুধালো, পরীক্ষা খারাপ হয়েছে তোমার? রেগে আছো? কি হয়েছে আমাকে বলো। তোমাকে বলে কি হবে? এভাবে কথা বলছো কেন প্রাপ্তি? তোমার জন্য আমার চিন্তা হচ্ছে বলেই তো। তাচ্ছিল্য ভরে হাসলো প্রাপ্তি। হাসি অক্ষত রেখে শুধালো, তোমার আমার জন্য চিন্তা হচ্ছে? বেস্ট জোক অফ দ্য ইয়ার। তুমি এমন করছো কেন? আমি কি করেছি? প্রাপ্তির সুচালো নয়ন এখনো দেখছে রাইসাকে। মানুষ এত নিখুঁত অভিনয় কিভাবে করে? যখন তার অভিনয় ধরা পড়ে যায় তবুও সে অভিনয় করতেই থাকে। কি অদ্ভুত! প্রাপ্তি ভনিতা ছাড়া খুব দোষরে বলল, দেখো রাইসা, আমার নাটকবাজ মানুষ একদম পছন্দ না। তুমি আমার সাথে মিশেছো যেন আমার থেকে হেল্প পাও। তোমার পরীক্ষার রেজাল্ট যেন ভালো হয়। কংগ্রাচুলেশনস, তোমার মোটিভ পূরণ হয়েছে। এখন থেকে আমার থেকে দূরে থাকবে। আর মোটেও এই বন্ধুত্বের ঢং আমার সামনে করবে না। আমাকে নিয়ে কোনো কনসার্ন দেখানোর কোনো প্রয়োজন নেই। প্রাপ্তির কথায় হতবাক, বিস্মিত এবং একই সাথে আহত হলো রাইসা। সে কখনোই প্রাপ্তির সাথে তার ভালো ছাত্রী হবার সুবাদে মেশেনি। প্রাপ্তি অদ্ভুত বিটকেল ধরনের মেয়ে, অথচ প্রাপ্তির সাথে সখ্যতার মূল কারণ তার বাজবিচারহীন স্বভাব। প্রাপ্তির অভিযোগ তার ভেতরটা চুরমার হয়ে গেল। তাদের বন্ধুত্বের সমীকরণটা একেবারে ভিন্ন ছিল। হ্যাঁ, সে প্রাপ্তিকে বহু কারণেই হয়তো ঈর্ষা করে, কিন্তু কখনো স্বার্থ উদ্ধারের লক্ষ্যে তার সাথে বন্ধুত্ব করেনি। রাইসার চোখ আবেগে ছলছল করতে লাগলো, আহত স্বরে বলল, তুমি আমাকে মিথ্যা অপবাদ দিতে পারো না।
আচ্ছা, তাহলে আমার নোটের পিডিএফ কপি, ফটোকপি বাকিদের কাছে গেল কি করে? আমার যতদূর মনে পড়ে আমি শুধু তোমাকেই দিয়েছিলাম সেটা। অয়ন ভাইয়াকেও আমি আমার নোট দিইনি। এই ছবিগুলো তুমি তুলেছিলে। এখন বলো, আমি তোমায় বলেছিলাম না আমার পছন্দ নয় এগুলো? আমি কাউকে নিজের নোট শেয়ার করি না। শুধু তোমার রেজাল্ট যেন খারাপ না হয় সেই কারণে আমি তোমায় হেল্প করেছিলাম। আর তুমি কি করলে? বন্ধুত্বের প্রতিদান এভাবে দিতে হয়? এটাকে বলে বন্ধুত্ব? বন্ধুকে না বলে তার অজান্তে তাকে ঠকানোকে বন্ধুত্ব বলে? তাহলে আমি বন্ধুহীনই ভালো। তোমার মুখ দেখলেও আমার ঘৃণা হচ্ছে। তোমার থেকে তো বাকিরা অনেক ভালো, অ্যাটলিস্ট ভালো সাজার অভিনয় তো তারা করে না। এক নিঃশ্বাসে কথাগুলো বলল প্রাপ্তি। রাইসা তার রোষ মিশ্রিত স্বর শুনে স্তব্ধ হয়ে গেল। বিশ্বাস করতে পারছে না সে কিছুই। প্রাপ্তি যা বলছে তার কিছুই সে জানে না। প্রাপ্তির নোট সে নিজে ব্যতীত কাউকেই দেয়নি। হ্যাঁ, কেউ কোনো অঙ্কের সমাধান চাইলে সে তা দিয়েছে ঠিকই, কিন্তু প্রাপ্তির নোট সে বিলি করেনি। অথচ রাইসার গলা থেকে শব্দ বের হলো না। রাইসা কখনো কারোর সাথে উচ্চকণ্ঠে কথা বলতে পারে না। কেউ তার সাথে জোরালো স্বরে কথা বললে তার চোখ ভিজে যায়, বুক কাঁপতে শুরু করে, মাথা ভারী হয়ে আছে, কিন্তু গলা থেকে স্বর বের হয় না। আজও ভিন্নতা দেখা গেল না। তার চোখ থেকে পানি পড়ছে, নিঃশ্বাস ভারী হয়ে আছে, মুখ থেকে একটা শব্দ বের হচ্ছে না। অন্য সময় হলে প্রাপ্তি হয়তো নরম হতো, তবে আজকের দিনটা ভিন্ন। বিশ্বাসঘাতকের মায়া কান্নায় সে গলে না, কখনোই না। করিডোরের এক কোনায় দুই বান্ধবীর মনোমালিন্যে পর্বটা অনেকেই দেখলো। কেউ কেউ বেশ আগ্রহের সাথে নাটকটা উপভোগ করলো, তো কেউ বা এড়িয়ে গেল। ভার্সিটির বন্ধুত্বগুলো খুব বেশি স্থায়ী হয় না। প্রতিটা সেমিস্টারে নতুন নতুন সমীকরণ তৈরি হয়। 4 বছর শেষে যেদিন এই ভার্সিটির মেন গেট থেকে সার্টিফিকেটখানা নিয়ে বেরিয়ে যাওয়ার সময় যে সমীকরণটা টিকে সেটাই আসল ভার্সিটির বন্ধুত্ব। করিডোরে অনেক মানুষের মধ্যে অয়নও একজন, যে সাক্ষী প্রাপ্তি এবং রাইসার ঝগড়ার। অয়ন প্রাপ্তিকে এমন বিনা নোটিশে অ্যাটম বোমের মতো ফেটে পড়তে প্রথম দেখেনি বটে, তবে রাইসার সাথে এতটা কঠিন হবে সেটা অকল্পনীয় ছিল। রাইসা মেয়েটাকে সে বহুদিন যাবৎ দেখছে, সরল সহজ বুদ্ধিমতী মেয়ে, অথচ সে এত বোকার মতো কিছু করবে। উপর থেকে প্রাপ্তি তার থেকে কোনো ব্যাখ্যা শুনল না। বাদীকে যদি তার পক্ষ রাখার সুযোগ না দেওয়া হয় তবে তার প্রতি অন্যায় করা হয়। এখানে বাদী তার নিজের বান্ধবী। প্রাপ্তি হনহন করে হেঁটে চলে যাচ্ছে। অয়ন তার বন্ধু মহলকে বলল, আমি আসছি। নুহাস হতাশ গলায় বলল, গার্লফ্রেন্ডের আগ্নেয়গিরি থামাতে যাচ্ছিস? দ্যাটস নট ইউর কাপ অফ টি। ঠিক আমার কি, তোরা তোদের চা বানা, চাই বিস্কুট খা, ডুবে মর, আমার কি। সন্ধ্যার সময় এগিয়ে এসেছে। আকাশের আলো ফুরিয়ে গেছে, সূর্য প্রায় ডুবে গেছে। ভার্সিটি ক্যাম্পাস নিরিবিলি জায়গায়, বিধায় হালকা ঠান্ডা ঠান্ডা পড়েছে। প্রাপ্তি ওড়নাকে শালের মতো করে জড়িয়ে সে হাঁটছে। পরীক্ষা মন্দ হয়নি, তবে মনে হচ্ছে ক্লাস থাকবে না। সে লিখে শেষ করতে পারেনি, 10 মার্ক উত্তর করতে পারেনি সে। সিটি দুটোর মধ্যে একটার মার্ক ফুল ছিল, আরেকটা সে অ্যাটেন্ড করেনি। পরবর্তীতে স্যার রিটেস্ট নেননি। এখন রেজাল্ট আসলেই আসলে বোঝা যাবে। এর মধ্যেই বাহু টেনে ধরল কেউ। প্রাপ্তি পেছনে চাইতে অয়ন হাঁপাতে হাঁপাতে বলল, কখন থেকে ডাকছে? উফ, কি তোরটাই না গলালে ভালোবাসা। ক্যাম্পাস থেকে বেরিয়ে একটা ছোট দোকানে বসলো অয়ন এবং প্রাপ্তি। গরুর দুধের চা এবং পোড়া রুটি অর্ডার করলো। প্রাপ্তির মুখ বেজার, তার মুখশ্রী দেখে বোঝা যাচ্ছে তার মন মেজাজ ভালো নেই। অয়ন মৃদু স্বরে বলল, এবার বলো তো হয়েছে কি? প্রাপ্তি ঈষৎ বিস্মিত হলো, চোখ তুলে চাইলো, তারপর মাথা নুয়ে ধীর স্বরে বলল, আপনি দেখেছেন? কি দেখেছেন তা উল্লেখ ছিল না বটেই, তবে অয়ন মৃদু হেসে বলল, হ্যাঁ, এখন বলো, আমি শুনছি। প্রাপ্তি একটু দ্বিধাবোধ করল না, বরং তার সমস্ত ক্ষোভ রাগ বিতৃষ্ণা উগরে দিল। যেন এতটা সময় সে এতগুলো জিনিস বুকে চেপে রেখেছিল, সব এক এক করে ঠেলে বেরিয়ে এলো। অয়ন সবটা শুনল, খুব সতর্কতা এবং মনোযোগের সাথে সে পুরোটা শুনল। তত সময়ে চা চলে এসেছে। চায়ের কাপটা একটু এগিয়ে দিয়ে খুব শান্ত স্বরে বলল, তুমি নিশ্চিত এই কাজটা রাইসাই করেছে? অয়নের প্রশ্নে প্রাপ্তি দিশেহারার মতো বলল, এখানে নিশ্চিত হবার কি আছে? ওই নোট শুধু ওর কাছেই আছে। হ্যাঁ, কিন্তু আমার মনে হয় না এমন কিছুও করতে পারে। মেয়েটা খুব সরল সোজা, আর যদিও করেও থাকে তো আমার মনে হয় না এটা খুব নর্মাল একটা বিষয়। এভাবে তেতে উঠল প্রাপ্তি, বিদ্রোহী স্বরে বলে উঠল, আপনার কাছে এটা সামান্য মনে হয়? দেখো, টপারদের নোট আমরা পড়ি, যে পায় সে সবাইকেই দেয়। এটা খুব ন্যাচারাল। শুধু আমরা নয়, এটা সব ব্যাচে হয়। খুব সিম্পল বিষয় এটা। তোমার মনে হয় না এটা একটু চাইল্ডিশ? এখন আমরা যথেষ্ট বড় হয়েছে, এখন বাচ্চাদের মতো নোটপত্র নিয়ে ঝগড়া করাটা মানায়? আর তোমার নোট পড়লেও তারা তোমার ভেতরের নলেজ তো নিতে পারছে না। যে ম্যাথ তুমি পারো তারা সেটা পারবে না। রাইসা যদি নোটস সাপ্লাই করেও থাকে, আমার মনে হয় না ওর এমন কোনো ইন্টেনশন ছিল। হলে থাকলে, একসাথে থাকলে অ্যাডজাস্ট করতে হয়,
এই সামান্য বিষয়ে বন্ধুত্ব ভাঙা একটু চাইল্ডিশ। তুমি ওর ব্যাখ্যাও শুনতে চাওনি, তোমার মনে হয় না ওরও কিছু বলা থাকতে পারে? প্রাপ্তির সাথে সাথেই উঠে দাঁড়ালো, চা এসে চুমুক দেয়নি। তার দাঁড়িয়ে যাওয়া দেখে অয়ন হতবাক স্বরে বলল, কি হলো? আপনি যেন রাইসাকে সান্ত্বনা দিন, খুব দরদ উতলে উঠছে তো, ওর কাছেই যান। যাচ্ছি আমি। কোথায় যাচ্ছ? জাহান্নামে। চা খাবে না? রাইসাকে খাওয়ান। বলেই গজগজ করতে করতে বেরিয়ে গেল সে। অয়নের মাথা চাপড়াতে ইচ্ছা করছে। মেয়েটার মাথা এত গরম কেন? আবরার বাসের জন্য অপেক্ষা করছে। বাসায় যেয়ে ঘুমাবে সে। অডিটোরিয়ামের সামনে অধৈর্য ভঙ্গিতে দাঁড়িয়ে আছে সে। হঠাৎ খেয়াল করলো কারোর ফোপানোর শব্দ শুনে যাচ্ছে। অন্ধকার হয়ে গিয়েছে, অদূরে ভেসে আসছে আজানের ধ্বনি। এই সময় অনেক অশরীরই ছোটাছুটি করে বলে প্রচলিত আছে, ফলে আবরারের বুক ধক করে উঠল। সে আশেপাশ খতিয়ে দেখলো হাঁটু ভাঁজ করে মাথা টেকিয়ে অডিটোরিয়ামের সিঁড়িতে একটা মেয়ে বসে আছে। দ্বিধা হলো, কাছে যাবে, জিজ্ঞাসা করবে কি হয়েছে। পরে ভাবলো থাক, কাঁদুক, তার কি। কিন্তু সেই সবধি আর কৌতূহল দমাতে পারল না। একটু কাছে যেয়ে জোরে কাশতে মেয়েটা মাথা তুললো। মেয়েটাকে সে চিনে, রাইসা। ফলে কৌতূহল আরো বাড়লো, সাথে সাথে উদ্বিগ্নতাও দেখা গেল। কাঁদছো কেন? রাইসা ফোপাচ্ছে, তার পেলব শরীর কাঁপছে, তার চোখ ভেজা, ঠোঁট লাল হয়ে গিয়েছে। অডিটোরিয়ামের অল্প ভোল্টের হলুদ আলোয় রাইসার কান্নারত মুখখানা কোনো শিল্পীর সতর্ক হাতের আর্ট পিসের মতো লাগলো যেন। আবরার একটু বিব্রত হলো, যেন মাথা চুলকে বলল, তুমি কাঁদছো কেন? চাইলে আমাকে বলতে পারো, আমি খুব ভালো শ্রোতা। রাইসা নিজেকে সামলালো সন্তর্পণে, ঠোঁট কামড়ে চুপ করে বসে রইল। আবরার তখনও অপেক্ষা করছে তার উত্তরের। বাস তখনও আসেনি। আবরারের ইচ্ছে হলো না মেয়েটাকে ছেড়ে যেতে, তাই মৃদুস্বরে বলল, আমি এখানে বসবো? রাইসা একটু সরে গেল, ফলে সেই সিঁড়িতে বসলো আবরার। বেশ কিছুক্ষণ কোনো কথা হলো না। আবরার তখনও ধৈর্য ধরে বসে রয়েছে। অবশেষে নীরবতা ভাঙল রাইসা অভিযোগের স্বরে। পরীক্ষার শেষে হয়ে যাওয়া ঘটনাটা বলল সে। আবরার খুব মনোযোগ দিয়ে শুনলো সবটা। রাইসা যখন শুধালো, এখন বলুন, প্রাপ্তির এমন অভিযোগটা কি ঠিক হয়েছে? সে আমাকে কতগুলো কথা শোনালো, এটা কি ঠিক? তখন আবরার বলল, হ্যালো বন্ধুরা, পরবর্তী পার্ট খুব তাড়াতাড়ি আসবে, তো সবাই অপেক্ষায় থাকো। আর চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করোনি তারা পরবর্তী পার্ট দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো। ধন্যবাদ সবাইকে, আমাদের সাথেই থেকো।